আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা মেইনলি এসকিউএল নিয়ে কথা বলবো, পাশাপাশি এসকিউএল এর সাথে পিএইচপিরও কিছু কাজ আমরা দেখার চেষ্টা করব। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এবং এসকিউএল এই চারটা সমন্বয়ে একটা কমপ্লিট প্রজেক্ট দেখার চেষ্টা করব। তো এখন আমরা শুরুতেই জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এর দুইটি মডিউল স্টার্ট করে নিব, যেটা লাস্ট দুটি ক্লাসও তোমরা দেখেছো। আশা করি তোমরা এই বিষয়ে ইউজ টু হয়ে গিয়েছো, যে এটাতে কোনো প্রবলেম তোমরা ফেস করো না। তো আমাদের দুইটা সার্ভিস বা দুইটা মডিউল এখানে স্টার্ট হলো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই সার্ভিস ওপেন হয়েছে কিনা যদি আমরা এটা চেক করতে চাই, তাহলে লোকাল হোস্টে যাব। যদি আমাদের এই এনভায়রনমেন্টটা আসে, তার মানে হচ্ছে আমাদের সার্ভিসটা ওপেন হয়েছে, দ্যাট মিন্স অ্যাপাচি সার্ভারটা ওপেন হয়েছে। মাইএসকিউএল যদি চেক করতে চাই, তাহলে আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে সম্ভবত বলেছিলাম লোকাল হোস্ট দেন স্ল্যাশ হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তাহলে মাইএসকিউএল মডিউলটা ওপেন হলে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন এই পেজটা আসার কথা। আর যেটা আমরা লোকাল হোস্টে দেখলাম, এটা হচ্ছে আমাদের অ্যাপাচি সার্ভারের মধ্যে যেগুলো আছে সেটা। এবং এটা তোমরা জানো সবাই যে আমাদের জ্যামটা সি ড্রাইভে ডিফল্ট ইনস্টল হয়। যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল হয়, তাহলে সেই ড্রাইভের মধ্যে জ্যাম্প ফোল্ডারের ভিতরে htdocs-এর ভিতরে আমরা এই ফাইলগুলো যেগুলো আমরা তৈরি করি সেগুলো থাকে, সেগুলো আমরা এখানে দেখতে পাই। তো আমরা দেখতে পাচ্ছি পিএইচপি মাই অ্যাডমিন এটাও কিন্তু ওপেন হয়েছে, তার মানে আমাদের দুইটি মডিউল ঠিকমতো কাজ করছে। এখন আসো যে আজকের ক্লাসে আমাদের মেইন যে আলোচনা বিষয় সেটি হচ্ছে এসকিউএল। আমরা এই যেখানে লার্ন এসকিউএল, দেখো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, লার্ন এসকিউএল, লার্ন পিএইচপি দুইটাই সার্ভার সাইড। তো এসকিউএলটা যদি আমরা ক্লিক করি, এখানে খুব সুন্দরভাবে সিকুয়েন্সিয়ালি টিউটোরিয়ালগুলো দেওয়া আছে। তোমরা এগুলো ডকুমেন্টেশনগুলো একটু পড়বা, প্র্যাকটিস করবা। আমি আজকের ক্লাসে এখান থেকে জাস্ট কমন কিছু পার্ট আমরা দেখাবো যেগুলো আমাদের প্রজেক্টে কাজে লাগবে। তো এসকিউএল এর মিনিং হয়তো বা তোমরা সবাই জানো, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মেইনলি ডেটাবেস ক্রিয়েট করার জন্য, ডেটাবেসে ডেটা স্টোর করার জন্য এবং ডেটাকে রিট্রিভ করার জন্য, পাশাপাশি ডেটাকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করি। এবং এসকিউএল এর যে কমন কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে তোমার ইনসার্ট, ডিলিট, আপডেট, দেন হচ্ছে তোমার সার্চ করা। তো এখানে যে বেশ কয়েকটা, এখানে এসকিউএল সিনট্যাক্সে যদি যাই, কমন সিনট্যাক্সগুলো আমরা এখানে দেখতে পাবো সিকোয়েন্সিয়ালি অবশ্যই। এই সিনট্যাক্সের ফরম্যাটগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে তোমার এর ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করলে তুমি আউটপুটও দেখতে পারবা, তুমি এগুলো এডিটও করতে পারবা। তো আমরা আজকে কমন যে কয়েকটি সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেক্ট, হোয়ার, ইনসার্ট ইনটু, আপডেট, ডিলিট এবং লাইক। পাশাপাশি চাইলে আরও অনেক কিছু এখান থেকে আলোচনা করা যাবে। তো আমি এগুলো ডকুমেন্টেশন এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি না, আমরা সরাসরি কোডের মাধ্যমে দেখি, প্রয়োজনে আমরা এখানে আসব। তাহলে আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, যেটা এই পেজে আমরা শুরুতে একটা ডেটাবেস ক্রিয়েট করব। এখানে দেখো ডেটাবেসেস অপশন আছে, শুরুতে ওপেন করলে আমাদের এই ধরনের এনভায়রনমেন্টে আমরা পাবো। সো ডেটাবেসে আমি ক্লিক করলাম। এখন ধরো প্রথমে একটা ডেটাবেসের নাম দিতে হবে, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। সাপোজ আমি দিচ্ছি ধরো মাই ডিবি, যে আমি একটা নাম দিলাম মাই ডিবি, যে কোনো নাম দেওয়া যাবে। তো এখানে কিছু অপশন আছে, এটা আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, যা আছে থাক। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে যাবে এবং লেফট সাইডে তোমরা দেখবা ডেটাবেসের লিস্টের মধ্যে যেখানে মাই ডিবি কিন্তু আসছে, এবং এটা যে দেখতে পাচ্ছ মাইনাস সাইন, বাকিগুলো প্লাস সাইন, দ্যাট মিনস এটা ওপেন আছে। তো ডেটাবেস হচ্ছে আমরা যেটা বলে থাকি, ইটস এ কালেকশন অফ টেবিলস। তোমরা এমএস ওয়ার্ডে যেমন টেবিল তৈরি করো, এক্সেলে যেমন টেবিল তৈরি করো, বা মাইক্রোসফট এক্সেস যারা ইউজ করেছো তারাও টেবিল নিয়ে কাজ করেছো। সো টেবিল, অনেক একটা টেবিলকেও ডেটাবেস বলা হয়, অনেকগুলো টেবিলকেও একত্রে ডেটাবেস বলা হয়। যখন একের অধিক টেবিল আসে তখন আমরা রিলেশনশিপ নিয়ে চিন্তা করি, দ্যাট মিনস রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, যেটাকে আমরা আরডিবিএমএস বলি বা রিলেশনাল ডেটাবেস সিস্টেম বলে থাকি। আচ্ছা, নতুন করে কয়েকজন অ্যাটেন্ডেন্স লিখছো, একটু কাউন্ট করে নেই। 5028, 5039, 5051। ওকে, এখন আমাদের ডেটাবেস
এই মুহূর্তে ডেটাবেজের মধ্যে কিছুই নেই। আমরা চাইলে এই যে ডেটাবেসটা এখানে তৈরি করলাম, এটা কিন্তু এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারবো। এটা আমরা ইন ফিউচারে দেখব। এখন আসলে ডেটাবেজের মধ্যে প্রথম যেটা আমাকে তৈরি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে। বাই ডিফল্ট যখন ডেটাবেজ ওপেন থাকে, দেখো এখানে অপশনই আছে ক্রিয়েট টেবিল। এখানে লেখা দেখতে পাচ্ছ নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেজ। তাহলে আমাকে এখানে টেবিলের একটা নাম দিতে হবে। তো টেবিলের যে কোনো নাম ইউজ করতে পারি, মিনিংফুল নাম দেয় ভালো। সাপোজ ধরো আমি স্টুডেন্ট নামে একটা টেবিল বানাচ্ছি। তো এখন এই নাম্বার অফ কলামস এখানে আছে 4, আমি চাইলে এটা বাড়াতেও পারবো, চাইলে কমাতেও পারবো, অথবা ডিফল্ট যেটা আছে তুমি সেটা রেখে গো ক্লিক করতে পারো। দেন তুমি চাইলে রিমুভও করতে পারবা, চাইলে অ্যাডও করতে পারবা। আমি গো দিচ্ছি। এখন আসো যে এই যে টেবিলের নেম, আমার একটা ডেটাবেজের মধ্যে অনেক টেবিল থাকতে পারে, 100 টেবিল থাকতে পারে, 200 টেবিল থাকতে পারে, 5টা টেবিল থাকতে পারে। তাহলে প্রত্যেকটা টেবিলেরই একটা করে আইডি থাকে টেবিলকে চেনার জন্য। তাহলে তোমার সাপোজ আমি এখানে যদি সরাসরি আইডি লিখি কোনো প্রবলেম নাই, যে স্টুডেন্ট আইডি বোঝাচ্ছে এখানে আমি। সাপোজ ধরো স্টুডেন্ট আইডি, সাপোজ তোমার অ্যাকাউন্ট নামে একটা টেবিল হলে অ্যাকাউন্ট আইডি হবে, বা তোমার অ্যাকাউন্ট নাম্বার হবে। তারপরে হচ্ছে তোমার ধরো রেজিস্ট্রেশন পেজ যদি যায়, তখন আবার একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে বা রেজিস্ট্রেশন আইডি আসবে। তাহলে দেখা যায় শুধু যদি আইডি সকল পেজে লিখতে থাকি, একটা যখন এসকিউএল লিখতে যাব কিছু কনফ্লিক্ট রেজ করবে, বা কনফ্লিক্ট না আসলে, যে আমাকে এসকিউএল লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন। এই জন্য আমরা সাধারণত যেটা ইউজ করি, টেবিলে যেই নাম থাকে সেই নামের প্রথম অক্ষর বা প্রথম দুইটি ক্যারেক্টার আমরা সাবস্ক্রিপ্ট হিসাবে এখানে ইউজ করি। সাপোজ ধর আমি যদি বলি এস আন্ডারস্কোর আইডি, এটা একটা ফরম্যাট, এটা অনেকে ফলো করে, অথবা কেউ শুধু এস আইডি লিখে, এটাও একটা ফরম্যাট। আমি এস আন্ডারস্কোর আইডি লিখলাম, এস আন্ডারস্কোর ধরো নেম, সবগুলোতেই টেবিলের প্রথম অক্ষরটা দিচ্ছি। এই টেবিলের মধ্যে আমার ডেটাবেজের প্রথম অক্ষরটা বা ডেটাবেজ থেকে মিনিংফুল একটা সাবস্ক্রিপ্ট এখানে ইউজ করতে পারতাম। সাপোজ যদি আমি এখানে লিখতাম যে এখানে তো মাই ডিবি, যদি এটা তেমন মিনিংফুল কোনো ডেটাবেজ নাম না, তাহলে এখানে লিখতে পারি মাই আন্ডারস্কোর স্টুডেন্ট, তাহলে বোঝা যাবে যে মাই ডিবির টেবিল হচ্ছে স্টুডেন্ট। এভাবে যত টেবিল আসবে সবগুলো শুরুতে এম ওয়াই, দ্যাট মিনস মাই যদি দেই, তাহলে বোঝা যাবে এই ডেটাবেজের অধীনে সবগুলো টেবিল হচ্ছে মাই দিয়ে শুরু। আর টেবিলের প্রথম অক্ষর বা প্রথম দুইটা অক্ষরকে আমরা ইউজ করতে পারি টেবিলের যে ফিল্ডগুলো হবে, দ্যাট মিনস কলাম টাইটেলগুলো হবে, সেগুলোর নাম হিসাবে। তাহলে আরেকটা ফিল্ড দিচ্ছি লাইক এস আন্ডারস্কোর ইমেল। আসো এবার আরেকটা ফিল্ড দেই এস আন্ডারস্কোর সাপোজ ধরো পাসওয়ার্ড। তাহলে 4টা ফিল্ডেই আমি ফিল আপ করলাম। চাইলে আমরা এখান থেকে রো কলাম বাড়াতে পারবো, একটু পরে আমি সেটা দেখাচ্ছি। যে উপরে দেখাচ্ছে যে অ্যাড 1 কলামস, এখানে গো ক্লিক করলে কিন্তু কলাম অ্যাড হয়ে যাবে। এই মুহূর্তে আমি অ্যাড করতেছি না। স্টুডেন্ট আইডি আমি ইন্টিজার রাখলাম, নেমটা এখানে আমরা ভার ক্যারেক্টার দিবে। এখানে অনেকগুলো অপশন আছে, ইন্টিজার, ভার ক্যারেক্টার, টেক্সট, ডেট, এগুলো ধীরে ধীরে আমরা জানবো। ভার ক্যারেক্টার এবং ইন্টিজার দুইটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা, টাইমের ক্ষেত্রে ডেট ইউজ করি। আর যদি কখনো ব্লক সাইট তৈরি করি, ব্লক পোস্ট করার জন্য আমরা টেক্সট ফরম্যাটটা ইউজ করি। এখানে মাউস ধরলে বুঝতে পারবা কার রেঞ্জ কত। যেমন ভার ক্যারেক্টার রেঞ্জ দেখাচ্ছে যে ভেরিয়েবল লেন্থ হচ্ছে 0 to 65,535, তার মানে এত ক্যারেক্টারের মধ্যে তুমি ডেটা এন্ট্রি দিতে পারবা। কিন্তু যদি টেক্সটে যাও, বিশাল লেন্থ আছে, যে একটা কলামের লেন্থ হচ্ছে 65,535, কলামের লেন্থই হচ্ছে এতগুলো ক্যারেক্টার। তো এই জন্য আমরা এখানে ভার ক্যারেক্টার নিব। সাপোজ একজন নাম ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার হতে পারে, ইমেল ধরে নিচ্ছি 100 ক্যারেক্টার হতে পারে, পাসওয়ার্ড সাপোজ ধরো 50 ক্যারেক্টার দিচ্ছি। চাইলে আমরা এগুলো আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবো। যেটা দিব যখন ডাটা এন্ট্রি দিব, এর বাইরে কিন্তু দেয়া যাবে না, ওই রেঞ্জের মধ্যেই দিতে হবে। যখন আমরা ভার ক্যারেক্টার সেট করব, যে ইমেলের ক্ষেত্রে অবশ্যই ভার ক্যারেক্টার হবে। আচ্ছা, পাসওয়ার্ড ইন্টিজার, ভার ক্যারেক্টার যদি আমরা, আচ্ছা পাসওয়ার্ড ইন্টিজার না রেখে আমরা ভার ক্যারেক্টারই রাখি। যখন আমরা ভার ক্যারেক্টার বলবো তখন লেন্থ বলাটা ম্যান্ডেটরি। এই যে লেন্থ, যদি এই লেন্থগুলো ফিল আপ না করো, তাহলে তুমি যদি গোতে ক্লিক করো বা সেভে ক্লিক করো, তাহলে দেখবা যে তোমার মেসেজ আসবে। যেমন ধরো আমি যদি এখানে ফিল আপ না করি, আমি রিমুভ করে দিচ্ছি, এখন যদি সেভ করতে যাই অবশ্যই একটা মেসেজ আসার কথা, প্লিজ এন্টার এ ভ্যালিড লেন্থ। তাহলে এটা বলছে ভার ক্যারেক্টারের জন্য, ইন্টিজারের জন্য বলেনি। ইন্টিজারের জন্য ডিফল্ট একটা সাইজ আছে। তাহলে আমরা এখানে ভার ক্যারেক্টারে যদি সাইজগুলো দিই, সাপোজ দিলাম 90, সাপোজ পাসওয়ার্ড দিলাম 40। এখন আসো টেবিলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে প্রত্যেকটা টেবিলের একটি ইউনিক কি থাকে, যেটাকে আমরা প্রাইমারি কি বলি, সেটাকে আমাকে সেট করতে হবে, যার মাধ্যমে টেবিলের আইডিগুলো বা টেবিলের ডেটাগুলো ইউনিক হয়। এটা বলতে যেটা বোঝানো হয়, যে ধরো তোমরা ক্লাসে
40 জন স্টুডেন্ট আছো, প্রত্যেককে ইউনিক করতে গেলে আমরা কিসের মাধ্যমে ইউনিক করব? তোমাদের আনসার অবশ্যই আসবে, সেটা হচ্ছে যে তোমার স্টুডেন্ট আইডি। একই নামে অনেক স্টুডেন্ট থাকতে পারে, সো স্টুডেন্ট আইডিটা এখানে ইউনিক হতে পারে। এইভাবে টেবিলের মধ্যে অবশ্যই এমন একটা ফিল্ডকে চুজ করতে হবে যেটার মাধ্যমে টেবিলের ডাটাগুলোকে আমরা ইউনিক হিসাবে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, 5043 নতুন আসছো, 5019, 5043 5019, থ্যাংক ইউ। তাহলে আমরা আপাতত এখানে যেই ফিল্ডগুলো নিয়েছি, সাপোজ একই নাম অনেকের হতে পারে, ইমেল অবশ্যই একই ইমেল অনেকের হবে না, এটার মাধ্যমে আমরা ইউনিক করতে পারবো, পাসওয়ার্ড দিয়ে না করাই ভালো। তো আমরা এখানে যেটা কমন এস আইডিটাকে আমরা ইউনিক ডিক্লেয়ার করতে চাচ্ছি। তাহলে এখানে এই যে a_i, দ্যাট মিনস অটো ইনক্রিমেন্ট, এর পাশেই দেখো যে ড্রপ ডাউন বক্সটা আছে, এখান থেকে প্রাইমারি চুজ করে দিচ্ছি, গো। এবং এখানে অটো ইনক্রিমেন্ট চাচ্ছি, যদি আমি এন্ট্রি দিতে না চাই যে আইটা অটো ইনক্রিমেন্ট হবে, তাহলে সেটা হতে পারে। আমরা আপাতত অটো ইনক্রিমেন্ট দিচ্ছি টিকমার্ক, চাইলে এটা আমরা ইনপুটও দিতে পারবো। এবার আসো আমাদের মোটামুটি রেডি টেবিলের স্ট্রাকচারটা। যখন রেডি হবে তখন অবশ্যই আমরা সেভে ক্লিক করব। তাহলে আমি এখন সেভে ক্লিক করতেছি, আশা করি টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, অবশ্যই মাইডিবি ডেটাবেজের অধীনে। সো এনভায়রনমেন্টটা বোঝাটা জরুরি, এই মাইএসকিউএল বা সরি পিএসপি মাই অ্যাডমিন ওপেন করলে কী ধরনের এনভায়রনমেন্ট আসতেছে এটা বোঝাটা কিন্তু জরুরি। উপরে তাকিয়ে দেখো যে ডেটাবেজের নাম হচ্ছে মাইডিবি, দেন ডেটাবেজের পরে টেবিল স্টুডেন্ট, দ্যাট মিনস লেটেস্ট হচ্ছে, কারেন্ট হচ্ছে, টেবিলটা ওপেন আছে। তাহলে এই টেবিলটা যে ওপেন আছে সেইটার স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পেলাম, এস আইডি, এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড। এখানে টাইপ দেখো ইন্টিজার 11 দেখাচ্ছে, ভার ক্যারেক্টার 90, ভার ক্যারেক্টার 90, ভার ক্যারেক্টার 40, এগুলো কিন্তু আমরা সেট করছি, ইন্টিজারটা ডিফল্ট সেট হয়। অটো ইনক্রিমেন্ট আমরা এস আইডি বলেছি, চাইলে কিন্তু এগুলো সবই আমরা চেঞ্জ করতে পারবো, চাইলে রিমুভ করতে পারবো। এখানে চেঞ্জে ক্লিক করে আমরা তোমার যদি সাপোজ আমার এস নেম এর স্পেলিং ভুল হতে পারে বা এখানে লেন্থ চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা এখানে চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করে আমরা যেই পরিবর্তনগুলো দরকার সেগুলো চাইলে আমরা করতে পারবো। যেমন এখন যদি আমি এখানে 100 দিয়ে দিই, দেখা যাচ্ছে সেটা আসবে। কারো এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, তুমি সেটা কারেকশন করে সেভ দিবা, তাহলে দেখা যাবে সেটা চলে আসে। তাহলে দেখো সেটা কিন্তু চলে আসছে, যে যেটা আমরা এখন ক্লিক করে করলাম যে চলে আসলো, এর জন্য দেখো কোডটা কীরকম, যে অল্টার টেবিল স্টুডেন্ট, চেঞ্জ এস নেম, দেন এস নেম, ভার ক্যারেক্টার 100 সব দেখাচ্ছে। এইটাই কিন্তু আমাদের জানতে হবে যে কীভাবে এই কাজটা হয়। এই কোডই কিন্তু আমরা পিএইচপিতে যখন পিএইচপির মাধ্যমে যখন ডেটাবেজে কোড পাঠাবো তখন কিন্তু আমরা এসকিউএল এর কোডগুলো লিখতে হবে। সো একটু পরে আমি এগুলোতে আসতেছি। এখন ধরো আমাদের এই টেবিলটার স্ট্রাকচার রেডি, এখন মনে হতে পারে যে আমার আরেকটা ফিল্ড বাড়ানো দরকার, যেমন এখানে এস আইডি, এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড, আরেকটা দরকার হতে পারে। ধরো তোমাদের মোবাইলে যখন গুগলের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট তৈরি করো, গুগলের মাধ্যমে না তো, জিমেল অ্যাকাউন্ট যখন তৈরি করো বা অনেক সময় লগ ইন করো বা ফেসবুকে লগ ইন করলে এখন ভেরিফিকেশন কোড আসে মোবাইলে, যদি মনে করো একটা ভেরিফিকেশন কোড তুমি জেনারেট করতে চাও, তো ওই ধরনের একটা ফিল্ড যদি চাইলে রাখতে পারো এখানে। আমি চাই এখন একটা ফিল্ড বাড়াতে, তাহলে কীভাবে বাড়াবো দেখো, এখানে অপশন আছে অ্যাড ওয়ান কলাম আফটার এস পাসওয়ার্ড। তুমি মনে করো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেবিল, আফটার এস আইডি, আফটার এস নেম, আফটার ইমেল, যেখানে খুশি সেখানেই পারবা। তাই আমি আফটার এস পাসওয়ার্ড দিচ্ছি, এবার গো দিচ্ছি, নতুন একটা কলাম তৈরি হবে এবং কলামের মধ্যে কী কী দিতে চাই, সাপোজ ধরো আমি এখানে দিতে যাচ্ছি এস আন্ডারস্কোর var কোড, ভেরিফিকেশন কোড আমরা ইন্টিজার রাখি, লেন্থ তো দরকার না, ইন্টিজার থাকলে অটোমেটিক নিবে। এবার আমি সেভ দিচ্ছি, দেখি এটা আসে কিনা, আমার টেবিলে যুক্ত হয় কিনা। দেখো নতুন একটা তোমার, এটা হচ্ছে এসকিউএল কমান্ড, কীভাবে আসছে এটা একটু পরে আমরা অবশ্যই বুঝাবো। আমি এখন যদি ব্রাউজে ক্লিক করি, আচ্ছা আমরা স্ট্রাকচারে ক্লিক করি এগেইন, তাহলে দেখো নতুন এই যে var কোড আমাদের এখানে অ্যাড হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখা যাচ্ছে টেবিলের ফিল্ডগুলো তৈরি করতে পারি। সম্ভবত একজন হ্যান্ড রেজ করেছিল পূর্বাশা, তোমার যদি কোশ্চেন থাকে তুমি কোশ্চেন করতে পারো, আমি তোমাকে অ্যালাউ করে দিচ্ছি হ্যাঁ, প্লিজ। গতকালকে রাতে আমি যে পিএইচপি মাই অ্যাডমিনে এরকম আপনি যেরকম মাইডিবি খুললেন, আমি এরকম একটা ডেটাবেস ইনস্টিটিউশন ক্রিয়েট করেছিলাম। তারপরে ওইটার আন্ডারে আমি স্টুডেন্ট নামক একটা টেবিল ক্রিয়েট করি, কিন্তু লেফট সাইডে এরকম কোনো টেবিলই শো করে না। ইভেন আমি যখন টেবিলগুলোর মধ্যে স্টুডেন্ট আইডি, তারপরে স্টুডেন্ট নেম এগুলো বসাচ্ছিলাম, তো তারপরে আমি গো দেওয়ার পর আমাকে লেখা আসতেছিল যে এরকম একটা লেখা
যে এরর দিয়ে যে টেবিলই শো করে, মানে টেবিলই ক্রিয়েট হয়নি। স্যার এই প্রবলেমটা কেন হলো? এটা আমি অনেকবার ট্রাই করলাম, তারপরও হলো না, টেবিল লেফট সাইডেও শো করলো না। এরকম হওয়ার পেছনে কারণ হতে পারে তোমার প্রথমত হচ্ছে যে ডেটাবেসটা প্রপারলি ক্রিয়েট হয়েছে কিনা, দেন হচ্ছে তুমি ওই ডেটাবেসের ভিতরে ওই টেবিলটা তৈরি করছো কিনা। এখানে কিন্তু অনেকগুলো ডেটাবেস আছে, সাপোজ ধরো এখানে ফোন বুক আছে, মাইডিবি আছে, এই যে সনি গত ক্লাসে সম্ভবত একটা ব্যাচকে দেখিয়েছিলাম। ক্রিয়েট হয়েছিল, আমি ইনস্টিটিউট ডেটাবেসটা কিন্তু স্যার লেফট সাইডে শো করেছে, কিন্তু ওটার আন্ডারে যে টেবিলটা ক্রিয়েট করতেছে সেটা শো করতেছে না। আচ্ছা, যেমন ধরো এখানে মাইডিবি, তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে, আমি মাইডিবিতে ক্লিক করলে তোমাকে দেখতে হবে, তোমার এখানে ইনস্টিটিউটে যখন ক্লিক করবা দেখবা যে এখানে ইনস্টিটিউট আসছে কিনা। করেছিলাম কিন্তু আসছে না কোনো কিছুই। আচ্ছা, তাহলে না দেখলে বুঝতে পারবো না, তুমি স্ক্রিনশট পাঠালে হয়তো বা আমি বুঝতে পারবো। এখানে দেখতে হবে যে ডেটাবেস তোমার ইনস্টিটিউট যে তৈরি করছো সেটা এখানে আছে কিনা। ডেটাবেস যদি এখানে থাকে তাহলে এখানে অবশ্যই ডেটাবেসে ক্লিক করবা, না ক্লিক করলে কিন্তু হবে না এই মুহূর্তে। এই যে ক্লিক করলাম, হ্যাঁ। তো এখন নতুন আমি টেবিল তৈরি করতে চাই, এখানে কিন্তু কন্টেনিং দ্য ওয়ার্ড আসছে, টেবিল কিন্তু আসে নাই, আসছে এই মুহূর্তে কিন্তু আর আসে নাই। তাহলে আমি যেখানে নিউতে ক্লিক করলে কিন্তু টেবিল তৈরি হবে। এই যে নিউতে ক্লিক করলাম, তাহলে এখন আবার এই যে টেবিল নেম আসছে। আমি চাইলে এখন আবার নতুন করে টেবিল আরেকটা তৈরি করতে পারবো। তো তুমি আমাকে স্ক্রিনশট পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো। নিয়েছিলাম ওখানে ক্লিক করে তারপরে টেবিলটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আর বাই ডিফল্ট যখন ডেটাবেসে তৈরি করি তখন এটা ওপেনই থাকে, যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছিলা। তারপরে তুমি স্ক্রিনশট পাঠাও। সেটাই, আমারও তো স্যার ওপেনই ছিল, কিন্তু কেন হলো না স্যার আমি এটা বুঝতেই পারলাম না। আমি স্যার অনেকবার ট্রাই করেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, তুমি আমাকে স্ক্রিনশট পাঠিও, আমি দেখবো। হ্যাঁ, ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আসি যে এই ডেটাবেজের মধ্যে কিভাবে ডেটা এন্ট্রি দিব। আমাদের ডেটাবেজের টেবিলের মধ্যে অবশ্যই আমি স্টুডেন্ট টেবিলে ক্লিক করি। এখন দেখো ব্রাউজে ক্লিক করলে এই যে টেবিলের যে ফিল্ডগুলো তৈরি করছে এটাই কিন্তু আমাদের ফার্স্ট রো। দ্যাট মিনস টেবিলের প্রত্যেকটা কলামের হেডিং এসআইডি, এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড, এস ভারকোড, এখানে কিন্তু কোনো ধরনের ইনপুট নাই। সো ইনপুট নেওয়ার জন্য ডেটাবেজে যখন আমরা ডেটাবেজে কোড যখন করি তখন আমরা এগুলো শিখাই যে আমরা চাইলে এখানে ইনসার্টে গিয়ে ডেটা ইনসার্ট করতে পারবো, এসকিউএল কমান্ডের মাধ্যমে ডেটা ইনসার্ট করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে এসকিউএল কমান্ড, এবং এসকিউএল কমান্ড এখানে শিখবো মানে হচ্ছে ফ্রন্ট এন্ডে যখন যাব তখন কিন্তু আমি এই এনভায়রনমেন্টে কোড লিখতে পারবো না, ফ্রন্ট এন্ডে লিখতে হবে। দ্যাট মিনস ওয়েব পেজ যখন তৈরি করব কোডের মধ্যে লিখতে হবে। তো সেগুলো অবশ্যই আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমি সরাসরি আগে ইনসার্ট করে দেখাই। ইনসার্টে ক্লিক করলাম, এখানে দেখো এস আইডি তো অটো, এই জন্য আমি এখানে কোনো ডেটা এন্ট্রি দিব না। এস নেম সাপোজ ধরো আমি দিচ্ছি বুলবুল, ইমেল সাপোজ দিচ্ছি bulbulcsc@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি ধরো 111। চাইলে পাসওয়ার্ড এনক্রিপ্টেড ফরম্যাটেও দেওয়া যাবে, সাপোজ 111 এটা আসবে না, আসবে হচ্ছে কনভার্টেড একটা পাসওয়ার্ড, দ্যাট মিনস কিছু ক্যারেক্টারে আসবে, একটু পরে সেটা আসতেছি। ভারকোড আমি আপাতত সেট করে দিচ্ছি যে র্যান্ডম কতগুলো নাম্বার, ভেরিফিকেশন কোড আর কি, যেটা বোঝাচ্ছি। আমি চাইলে আরও একটা স্টুডেন্টের ইনফরমেশন দিতে পারি, সাপোজ দিলাম ধরো আলিজা @gmail.com। এখানে ধরো পাসওয়ার্ড দিচ্ছি 222, এবং এখানে এবার এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড ফরম্যাটে দিতে চাচ্ছি। এখানে MD5 একটা অপশন আছে, MD5। সো এটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই পাসওয়ার্ডটা কনভার্ট হয়ে যাবে 32টা ক্যারেক্টারে, এবং এনক্রিপ্টেড ফরম্যাট আসবে, যেটা অ্যাডমিনও বুঝতে পারবে না যে অরিজিনাল পাসওয়ার্ড কি দেওয়া আছে। ভেরিফিকেশন করে একটা সেট করে দিচ্ছি। এবার আসো গো। যদি আমরা গোতে ক্লিক করি, এখানে কিন্তু গো দুইটা আছে, এখানে ইনসার্ট অ্যাজ নিউ রো, যদি এখানে গো দেই তাহলে নতুন একটা রো আবার আসবে। এই গোতে ক্লিক করলে আমাদের দুইটা ডেটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা, দ্যাট মিনস দুইটা রেকর্ড ইনসার্ট হবে টেবিলের মধ্যে। এই যে বিশাল একটা এসকিউএল কমান্ড, এটা কিন্তু আমরা শিখবো। আসো এবার ব্রাউজে যাব, ব্রাউজে ক্লিক করলে অবশ্যই ডেটা ইনসার্ট হলে আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি 1 পেজ, যেগুলো অটোমেটিক জেনারেট হয়েছে, আমরা চাইলে এগুলো ইউজার ইনপুট দিতে পারবে, সেটা যদি অটো ইনক্রিমেন্ট না দিই তাহলে হবে। এস নেম দেখো আমরা দেখতে পাচ্ছি, এস ইমেলও দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড দুইটা দুই রকম। এখানে সেকেন্ড পাসওয়ার্ডটা যদি দেখো, এখানে যদি কাউন্ট করো অবশ্যই 32টা ক্যারেক্টার থাকার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে তুমি যত ক্যারেক্টার ইনপুট দাও না কেন পাসওয়ার্ড, তোমার এখানে ওইটার ইকুইভ্যালেন্ট 32টা ক্যারেক্টার জেনারেট হবে। এবং এটা কিন্তু এমন না যে 222 জন্য যেটা আসছে 111 জন্য একই আসবে, অবশ্যই ডিফারেন্ট আসবে। তবে এটা সত্যি 111 যদি 100 জন দেয় 100 জনের জন্য কনভার্সনটা একই হবে। আমরা 1 মিনিটের মধ্যে সম্ভবত ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা পরবর্তী সেশনের জন্য ওয়েট করি, সবাই দ্রুত কানেক্টেড হয়ে যাব আশা রাখি। তো এখন
এটা হচ্ছে আমরা ডিরেক্টলি ইনসার্ট করলাম। একটু পরে দেখব যে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে কিভাবে ইনসার্ট করা যায়। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এসকিউএল কমান্ডের মাধ্যমে এই ডেটাগুলো কিভাবে ইনসার্ট করা যাবে। তো আসো আমি এখন এসকিউএল এ ক্লিক করি। যদি ডেটাবেস কোর্স না করে থাকো তাহলে কিন্তু ডেটাবেস কোর্স যখন করবা তখনও কিন্তু এটা কাজে লাগে। ডেটাবেসের ল্যাবে কিন্তু এসকিউএল কমান্ডগুলো শিখাবে। তো এখন আসো যে আমরা এসকিউএল কমান্ড কিভাবে লিখব। তোমরা কি দেখতে পাচ্ছ ওই প্রান্ত থেকে ক্লিয়ার? তোমাদের এন্ড থেকে দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। এখন আসো যে আমরা ডেটাবেজে দ্যাট মিনস ডেটাবেজে কোনো টেবিলে ডেটা ইনসার্ট করতে গেলে ইনসার্ট ইনটু একটা কমান্ড আছে, সেটা লিখতে হবে। আমি লিখতেছি দেখো ইনসার্ট লিখতে গেলে অটোমেটিক সাজেস্ট করে আমি ইনসার্ট চাইলে পুরোটা টাইপ করতে পারি, চাইলে অপশন আসলে এন্টার দিতে পারি। তবে এখানে যেগুলো কিওয়ার্ড এগুলো তুমি চাইলে লোয়ার কেজও লিখতে পারো, চাইলে মিক্স করেও লিখতে পারো। তার মানে হচ্ছে এসকিউএল কমান্ডগুলো কেস সেন্সিটিভ না, যেটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। তুমি চাইলে আপার কেস, লোয়ার কেস, চাইলে মিক্স করেও লিখতে পারো। তবে আমরা সাধারণত কমান্ডগুলো যেগুলো সেগুলো আমরা আপার কেস লেখার চেষ্টা করি। ইনসার্ট ইনটু, দেন হচ্ছে টেবিলের নাম। তো আমাদের টেবিলের নাম কি তোমরা বলো তো? কি নাম টেবিলের? অবশ্যই স্টুডেন্ট। দেখো এই যে সাজেশন দিচ্ছে, আমি স্টুডেন্ট দিলাম। এক লাইনও লিখতে পারি, চাইলে এন্টার দিয়েও লিখতে পারি। তো স্টুডেন্টের পরে অবশ্যই প্যারেনথেসিস ইউজ করতে হবে, দ্যাট মিনস একজোড়া ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে তোমাকে বলতে হবে কি কি ফিল্ড আছে। তো আমাদের জানি আমাদের যে ফিল্ডগুলো এস আইডি, এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড, এস বারকোড। আমি এস আইটা স্কিপ করে যাচ্ছি কারণ এটা আমাদের অটো ইনক্রিমেন্ট হবে। সো বাকিগুলো আমি এখানে লিখবো। এস, দেখো সাজেশন দেয় এস আন্ডারস্কোর নেম, এস আন্ডারস্কোর ইমেল, কমা দিয়ে দিই অবশ্যই, এস আন্ডারস্কোর পাসওয়ার্ড, এস আন্ডারস্কোর বারকোড। সবগুলো লিখতে হবে। তবে যদি তুমি মনে করো যে কোনো ফিল্ডে ডাটা এন্ট্রি দিবা না, তাহলে সেটা স্কিপও করতে পারো। এবার আসো আমি এন্টার দিয়ে লিখি। এরপর লিখতে হবে তোমাকে ভ্যালুজ। এটাও দেখো কিওয়ার্ড, আপার কেস লেটার আসছে, ব্র্যাকেট ক্লোজ। আমি আবারও বলি আপার কেস ম্যান্ডেটরি না, তবে যেগুলো কিওয়ার্ড আমরা সাধারণত আপার কেস লেখার চেষ্টা করি। এবার আসো এখানে যতগুলো ফিল্ড ইউজ করেছি, 4টা ফিল্ড ইউজ করেছি, এখানে 4 জোড়ো সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, 4 জোড়া। 1 জোড়া, কমা, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। আমি একবার লিখে নিলাম যাতে ভুল না হয়। এটার ভিতরে তুমি এখন যেই ধরনের ডেটা লিখবা সেটাই কিন্তু এন্ট্রি হবে। তো এখন ধরো আমি সাপোজ ধরো লিখতেছি সামিয়া, এরপরে ধরো ইমেল ধরো লিখলাম যে samia@gmail.com, পাসওয়ার্ড লিখলাম ধরো হচ্ছে 555, আর ভারকোড লিখলাম ধরো সামথিং সামথিং, অবশ্যই ইন্টিজার নাম্বার। এই যে কমান্ডটা আমি লিখলাম ইনসার্ট ইনটু, ইনটুর পরে টেবিলের নাম, তারপরে ব্র্যাকেটের ভিতরে টেবিলের কলামের টাইটেলগুলো, ভ্যালুজের ভিতরে আমি যে ভ্যালুগুলো ইনপুট দিব। এবার যদি আমি গোতে ক্লিক করি তাহলে যদি কোনো ধরনের এরর না থাকে অবশ্যই আমার ডেটা ইনসার্ট হবে। তাহলে দেখো 1 রো ইনসার্টেড রো আইডি 3, এবং যে কমান্ডটা আমি লিখছি এখানে কিন্তু দেখাচ্ছে কমান্ডটা। যেহেতু কোনো এরর আসেনি তখন ডেটা ইনসার্ট হয়েছে। ডেটাকে দেখার জন্য আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে, আর টেবিলের স্ট্রাকচার দেখার জন্য স্ট্রাকচারে ক্লিক করতে হবে। এটা মাথায় রাখবা। তাহলে আমাদের দেখো 3 নম্বরে সামিয়া, এই ডেটাটা কিন্তু ইনসার্ট হয়েছে। তো এইভাবে আমি চাইলে এসকিউএল কমান্ড লিখে লিখে ডেটা ইনসার্ট করতে পারবো। তো আমি এটাই বলছিলাম যে তোমরা W3 স্কুলসে গিয়ে এখানে এই যেমন ধরো ইনসার্ট ইনটু, আমি এটা সম্পর্কে একটু লার্ন করতে চাই, মনে করো তুমি একটু লার্ন করবা, তাহলে এই ইনসার্ট ইনটুতে গিয়ে একটু লার্ন করো সিনট্যাক্সটা কীরকম। এই যেখানে দেখাচ্ছে এখানে টেবিল, ওদের নিজস্ব একটা টেবিল আছে ডেমো ডেটাবেস তৈরি করার জন্য বা অ্যাক্সেস করার জন্য। এই যে ইনসার্ট ইনটু কীভাবে লিখছে দেখো, ঠিক আছে? তো এইগুলো আমরা এই কমান্ডটা এখন দেখলাম। তো এখন আসো যে এই যে আমরা যে কমান্ডটা লিখলাম, এই কমান্ড তো আর একজন ইউজার ফ্রন্ট এন্ডে পাবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাপোজ ধরো তুমি একটা ইমেল রেজিস্ট্রেশন করবা, তাহলে তখন কি তুমি এসকিউএল এ ঢুকতে পারবা? অবশ্যই পারবে না। তুমি একজন ক্লায়েন্ট, তুমি কিন্তু ফ্রন্ট এন্ডে ফর্ম ফিল আপ করবা। ফর্ম ফিল আপ করলে অটোমেটিক যখন সাবমিট করবা কোনো ধরনের এরর না থাকলে ডেটাবেজে চলে যায়। তো ডেটাবেজে আসলে এইভাবে ডেটা স্টোর হয়। তো এখন আমরা তো এখানে ডিরেক্টলি এখানে এন্ট্রি দিচ্ছি। তো যেহেতু যদি তুমি অ্যাডমিন হও, যে তুমি নিজে বানাচ্ছ, তখন তুমি এটা পারবা। কিন্তু তুমি যদি অ্যাডমিন না হও, তুমি একটা সাইট ডেভেলপ করে পাবলিশ করে দিলা, তোমার যারা ইউজার, যারা এটা ইউজ করবে, যদি রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে, তারা কিন্তু এই ডেটাবেজের অ্যাক্সেস পাবে না। তারা শুধুমাত্র ফ্রন্ট এন্ড দেখতে পাবে। আচ্ছা, কোশ্চেন কার একটু প্লিজ আমরা অ্যালাউ করি, চাইলে কোশ্চেন করতে পারো।
6164 হ্যান্ড রেজ প্লিজ। স্যার এখানে আমরা একটা 32 ডিজিটের একটা করছিলাম, পাসওয়ার্ড দিছিলাম, তো এখন কোডিং এর মাধ্যমে এটা কিভাবে করব? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখাচ্ছি, যদিও এখানে আমি খুব বেশি কোড লিখতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা এখানে লিখবো না, জাস্ট একটু ইউজ টু করিয়ে দিচ্ছি বা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমি আসো, যেহেতু তোমার এই কোশ্চেনটা ছিল, একটু দেখি ট্রাই করে করা যায় কিনা। তাহলে আসো যে আমি যদি লিখি যে ইনসার্ট ইনটু, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, দেন ব্র্যাকেটের ভিতরে এস আন্ডার স্কোর নেম, এস আন্ডার স্কোর ইমেল, এস আন্ডার স্কোর পাসওয়ার্ড, এস আন্ডার স্কোর ভারকোড। এবার আসো ভ্যালুজের ভিতরে আমাদের 4টি ডেটা ইনসার্ট করা যাবে, সো আমি 4 জোড়া সিঙ্গেল কোটেশন দিলাম। এবার আসো যে সাপোজ ধরো আমি এখানে ইনপুট দিচ্ছি আশিক @yahoo.com, পাসওয়ার্ড সাপোজ ধরো সেও দিল 555, ভারকোড সামথিং আসলো। এখন এই পাসওয়ার্ডটা MD5 চাচ্ছি, তাহলে আমি লিখে দিব MD5, এবং এটা সম্ভবত ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তো দেখি যদি কোনো এরর থাকে তাহলে আমরা পরবর্তীতে দেখব। সেটা কপি করে নিই যদি প্রয়োজন হয় পরবর্তীতে এরর খোঁজার জন্য। গোতে ক্লিক করি, যদি এরর না থাকে আশা করি ডাটা ইনসার্ট হবে। তাহলে ডাটা ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা ব্রাউজে গিয়ে চেক করতে পারি যে আসলে এটা এনক্রিপ্টেড হয়েছে কিনা। দেখো অবশ্যই এনক্রিপ্টেড হয়েছে, এবং এটাও কিন্তু 32 ক্যারেক্টারেরই আসছে। MD5 ফিক্স 32টা ক্যারেক্টারে কনভার্ট হয়। তো এই নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, সিকিউরিটি পারপাজে আমি প্রয়োজনে ফিউচারে কথা বলবো, কারণ এই নিয়ে কথা বলতে গেলে একটা ক্লাস পুরো শেষ হয়ে যাবে। আপাতত শুধু বুঝো যে এনক্রিপ্টেড ফরম্যাটেড ডেটা চাইলে এনক্রিপ্ট করে আমরা স্টোর করতে পারি। আশিক, তোমার আনসার পেয়েছো আশা করি। এখন আসো যে আমরা এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো থেকে আমি কাউকে খুঁজে বের করতে চাই। এখন এই ডেটাবেজের মধ্যে ধরো 1 লাখ স্টুডেন্টের বা 1 লাখ ইউজারের ডেটা থাকতে পারে, তার মধ্যে থেকে কাউকে খুঁজে বের করতে হবে। এটাকে বলে সার্চিং করা। তো সার্চ করার জন্য আমাদের কমান্ড কি হতে পারে, আমি এসকিউএলে যাই। এখন আসো, আমাদের সিলেক্ট নামে একটা কমান্ড আছে, সেটা লিখতে হবে। তাহলে সিলেক্ট, যদি সবাইকে খুঁজতে চাও, সাপোজ ধরো অ্যাস্টারিক সাইন, এটা হচ্ছে সিলেক্ট অল, এরপর হচ্ছে ফ্রম, টেবিলের নাম স্টুডেন্ট, তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এর মানে হচ্ছে কিন্তু সবাইকে খুঁজে সে দিবে, টেবিলের মধ্যে যারা আছে সবাইকে আমাকে রিপ্রেজেন্ট করবে। দেখো গোতে ক্লিক করি, সবাই চলে আসছে, অর্থাৎ যতগুলো ডেটা বা যতগুলো রেকর্ড, এখানে প্রত্যেকটা রো মানে একটা করে রেকর্ড, তার মানে 4 জনের রেকর্ড আছে, সব রেকর্ড আমি দেখতে পাচ্ছি। এখন যদি এমন হয় যে এই রেকর্ডের শুধু নাম আর হচ্ছে তোমার ইমেল, এই দুইটা জিনিস তুমি দেখতে চাও, আর কিছু দেখতে চাও না, তাহলে আসো এগেইন আমরা যদি কমান্ডে যাই, আমাদের যেই কমান্ডটা লিখছি ওটা যদি এডিট করতে চাই, এখানে দেখি এডিটে ক্লিক করলে আসে কিনা, এডিট, তাহলে যেটা লিখলাম সেটা আছে। এবার আসলে যদি লিখি যে হয়ারের পরে কন্ডিশন লিখতে হবে, তাহলে আমরা বলছি যে, আচ্ছা সরি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়ার না। আমরা এখানে সিলেক্ট অল মানে হচ্ছে সবাই, আমি এখন চাচ্ছি সিলেক্ট অল না, শুধুমাত্র দুইটা ফিল্ডের সবাইকে দেখতে চাচ্ছি, দুইটা ফিল্ডে সমস্ত ইনফরমেশন দেখতে চাচ্ছি, সাপোজ নেম আর হচ্ছে ইমেল, এই দুইটা জিনিস। তাহলে আমি লিখবো এস আন্ডার স্কোর নেম, কমা দিয়ে এস আন্ডার স্কোর ইমেল। তাহলে সিলেক্ট, দুইটা কলাম সিলেক্ট করলাম, কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, সো দুইটা কলামে সব ইনফরমেশন দেখতে চাই। সো রান করি আসো, দ্যাট মিনস রান করা বলতে এখানে গো বোঝানো হচ্ছে, যেহেতু প্রোগ্রামিং কোর্সে আমরা রান বলি, এই কারণে রান বললাম আর কি। তাহলে দেখো আমাদের কিন্তু টেবিলের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু আমি দুইটা পার্টিকুলার কলামের সব ইনফরমেশন তুলে নিয়ে আসছি। এগেন আমি এডিটে ক্লিক করি, তুমি চাইলে এডিটে ক্লিক না করে সরাসরি আবার এসকিউএলে গিয়ে কমান্ড লিখবা, এইটা ক্লিক করলে আগেরটাই থাকে। এখন আসো যদি এখানে আমি হয়ার কমান্ড লিখি, যে হয়ার এস আন্ডার স্কোর আইডি ইকুয়ালস টু 1, দ্যাট মিনস 1 নাম্বার আইডির ইমেল এবং পাসওয়ার্ড, সরি ইমেল এবং নাম চাচ্ছি আমি। এবার রান করি, বা দ্যাট মিনস গোতে ক্লিক করি, দেখো আসে কিনা। তাহলে দেখো কিন্তু আসছে, এই যে বুলবুল cc@gmail.com, বাকি ইনফরমেশন কিন্তু আমাদের এখানে আসেনি। এগেন এডিটে ক্লিক করলাম। তো এখন যদি মনে করি হোয়ার এস আইডি ইকুয়ালস টু 1, তারপরে যদি এন্ড দেই এস আইডি ইকুয়ালস টু 2, তাহলে দুইজনের আসার কথা, দেখে আসে কিনা। গো, সিলেক্ট এস নেম ফ্রম
স্টুডেন্ট হোয়ার SID ইকুয়ালস টু 1 অ্যান্ড SID ইকুয়ালস টু 2, এমটি রেজাল্ট দেখাচ্ছে। দ্যাট মিনস এটা অ্যান্ড দেয়া ঠিক হয়নি, অর দিলে আমাদের সম্ভবত এটা হতো। দেখি একটু এইটা ক্লিক করে অর দিয়ে দেখি, অর কমান্ডের মাধ্যমে হয় কিনা দেখি, না হলে আমরা অন্যভাবে সলভ করব। তাহলে দেখো এখন আসছে। তাহলে অ্যান্ড অর নট তিনটা তোমার কমান্ড আছে, দেখো যে অ্যান্ড অর নট, যদি এটা আমি বলতে চাচ্ছিলাম না তারপরে প্রসঙ্গে চলে আসলো, তোমরা চাইলে এটাও স্টাডি করতে পারো। অ্যান্ড অর নট এখানে গেলে তোমরা ভালোভাবে দেখতে পারবা। হোয়ার এটা আমি বলে ফেলছি যে হোয়ারটা আমাদের বিশেষ করে যখন আপডেট করব ডিলিট করব তখন হোয়ারটা মাস্ট। তা আমি সিলেক্ট বললাম, হোয়ার বললাম, অ্যান্ড অর একটু দেখলা, অর্ডার বাই পরে আসতেছি, ইনসার্ট ইনটু বললাম, এবার আসা আপডেট ডিলিট, এই দুইটা দেখে তারপর আমি পিএইচপির সাথে একটু লিঙ্ক করে তোমাদেরকে দেখাবো। এবার আসা আমরা নতুন করে এসকিউএলে যাই। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমরা যে কোয়েরিগুলো করতেছিলাম, যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু টেম্পোরারি, এগুলো কোথাও স্টোর হচ্ছে না, কোথাও কিন্তু সেভ হচ্ছে না। কারণ কোয়েরি হচ্ছে ডেটাবেস থেকে কোয়েরি করা মানে হচ্ছে আমি তুলে এনে দেখি এবং দেখা শেষ, তারপরে কিন্তু এটার মেমোরিতে স্টোর হয় না। যদি আমরা চাই কোয়েরি সেভ করব সেটা কিন্তু করা যাবে, কিন্তু সেটা আমাদের সাধারণত দরকার হয় না। এবার আসো যে এসকিউএল এর আমরা থার্ড যে কমান্ডটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার আপডেট। আপডেট মানে হচ্ছে ধরো আমার যখন ডেটা ইনসার্ট করছি বুলবুল লিখছিলাম, আমি চাচ্ছি এই বুলবুলটাকে বুলবুল আহমেদ করে দিব, এটাকে এডিট করা বলে আর কি, আপডেট করা যায় কিনা। তাহলে আপডেটের জন্য প্রথমে লিখতে হবে আপডেট, এরপরে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এরপরে তোমাকে বলতে হবে সেট, এক লাইনও লিখতে পারো, আমি এন্টার দিয়ে লিখতেছি সেট। এবার কলামের নাম, সাপোজ ধরো s_নেম ইকুয়ালস টু, ধরো আমি কি সেট করতে চাই, এখানে ডাবল কোশ্চেনের ভিতরে আমি লিখে দিলাম ধরো বুলবুল আহমেদ। এবার আসো যে শুধু একটাই চেঞ্জ করতে চাই, এই অবস্থায় তুমি যদি সাবমিট করো তাহলে তোমার ডেটাবেজে যত নেম আছে, দ্যাট মিনস নেম, সবগুলোই কিন্তু বুলবুল আহমেদ হয়ে যাবে। এই জন্য আপডেট লেখার সময় অবশ্যই হোয়ার ক্লজ লিখতে হবে, হোয়ারটা ম্যান্ডেটরি। এবার আসো হোয়ার আমি দিচ্ছি SID ইকুয়ালস টু 1, তার মানে অবশ্যই এক নাম্বার আইডির যে নেমটা আছে সেই নেমে বুলবুল আহমেদ সেট হবে। যদি আমি এটা না লিখি তাহলে সবার আইডিতেই বুলবুল আহমেদ সেট হয়ে যাবে। আসো একটু দেখি, এটাকে কপি করে নেই, যদি কোনো এরর আসে তাহলে চেক করব। গোতে ক্লিক করি, আশা করি হয়ে গেছে। এবার ব্রাউজে যাই, দেখো এক নাম্বার কিন্তু বুলবুল আহমেদ আসছে। এখন যেটা বলতেছিলাম যে এটা অবশ্যই মনে রাখতে হবে, আমি এইটা ক্লিক করি, যদি আমরা এখানে, আচ্ছা ওটা নাই, আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এবার হোয়ার ক্লজটা যদি বাদ দেই, এবার ধরো এই বুলবুলের জায়গায় সাপোজ লিখে দিলাম আলিজা আহমেদ, এবার দেখো কি দাঁড়ায়। গোতে ক্লিক করলাম, এবার ব্রাউজে যাও, সবই হয়ে যাচ্ছে আলিজা আহমেদ। তাহলে দেখো সব আলিজা আহমেদ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কমান্ড লেখার সময় যদি কোনো কারণে ভুল কমান্ড সেট করে অ্যাডমিন, বা যদি কোনো তোমার কি বলে হ্যাকার কোনোভাবে যদি তোমার ডেটাবেজে ইন করতে পারে, ডেটাবেজে যদি সে লগ ইন করতে পারে বা অ্যাক্সেস পায়, তাহলে দেখা যাচ্ছে সে কমান্ড লিখে তোমার ডেটাবেসটাকে পুরোটাকে নষ্ট করে দিতে পারে। তো ওইগুলো নিয়ে চাইলে আমরা ফিউচারে কথা বলবো। এরপরে আমাদের অবশ্যই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স আছে, সেখানেও দেখা যাচ্ছে যে এই পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করি, যেহেতু ওয়েব প্রোগ্রামিংয়ে সব পার্ট এখানে কভার হয় না। আচ্ছা, তাহলে আমাদের এটা দেখলাম, এটা করা ঠিক হয়নি, এই মুহূর্তে কিন্তু এটা রিট্রিভ করা যাবে না। এখানে চাইলে ডাবল ক্লিক করে এগুলো আমরা কয়েকটা ঠিক করতে পারি, কিন্তু একজন ইউজার তো আর ডেটাবেজ অ্যাক্সেস পাবে না সরাসরি। আমি সাপোজ এখানে লিখে দিলাম, এখানে দিলাম, জাস্ট দুইটা চেঞ্জ করি, আচ্ছা সবগুলো চেঞ্জ করে দিই যেটা আমাদের ছিল পূর্বে। ডাবল ক্লিক করে আমরা এডিট করতে পারবো, কিন্তু আবারও বলি এগুলো কিন্তু একজন ইউজার এখানে অ্যাক্সেস পাবে না। আচ্ছা, এই দুইটা ভুল হয়েছে।
হ্যাঁ নিয়াজ, তোমার কোশ্চেনটা করে ফেলো। স্যার তার মানে আমরা একবার ভুল করে ফেললে তারপর আর স্যার এটা ঠিক করার কোনো উপায় নেই? কোনো ওয়ে নাই। এখন এই ভুলটা ধরো যে ডেভেলপার, তুমি তো ডেভেলপার, তুমি অবশ্যই এমন কোনো কমান্ড সেট করে রাখবা না যাতে ইউজার এন্ট্রি দিলে তোমার ডেটাবেস নষ্ট হয়ে যায়। সো এটা হচ্ছে ডেভেলপারের কাজ যে রাইটলি বা কারেক্টলি বা ইফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি তোমার ডেটাবেসটা ডিজাইন করতে হবে, কমান্ডগুলো লিখতে হবে। একজন ইউজার তো আর কমান্ড লেখার সুযোগ পাবে না, ঠিক আছে? তো জি স্যার। সেটা একটু পরে আরো ক্লিয়ার হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনোভাবে তোমার যদি সিকিউরিটিতে কোনো প্রবলেম থাকে, তুমি যখন ডেভেলপ করবা সাইট, সিকিউরিটিতে প্রবলেম থাকলে অবশ্যই হ্যাকাররা তোমার সিকিউরিটি ব্রেক করে তোমার ডেটাবেজ অ্যাক্সেস নিয়ে যাবে। যদি অ্যাক্সেস নিতে পারে তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত ইনফরমেশন চেঞ্জ করে ফেলতে পারবে। আমি সেটা বুঝাচ্ছিলাম যে সিকিউরিটি ব্রেক করতে পারে হ্যাকাররা, ব্রেক করে তোমার দেখা যাচ্ছে চেঞ্জ করে ফেলবে। এখন একজন হ্যাকার ধরো এখানে সিকিউরিটি ব্রেক করে ঢুকে বললো, এখন দেখতেছে এটার পাসওয়ার্ড 111, তাহলে কিন্তু সে ইজিলি তার পাসওয়ার্ড দিয়ে তার সাইট লগ ইন করতে পারবে, কিন্তু এটা দিয়ে লগ ইন করতে পারবে না, কারণ এটা দিয়ে সরাসরি এটা দিয়ে লগ ইন হবে না, এটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে। তো এই সিকিউরিটি আমরা ইন ফিউচারে কথা বলবো। তো আপডেটের ক্ষেত্রে যেটা বললাম যে আপডেটের ক্ষেত্রে হোয়ার ক্লোজ মাস্ট, তাহলে আপডেটে যখন যাব এখানে সিলেক্ট এসকিউএল আপডেট, এখানে কিছু স্টাডি করবা। সিনট্যাক্সটা তো অলরেডি আমি বলে ফেলছি, দেখো আপডেট টেবিল নেম, তারপরে সেট কলাম ইকুয়াল টু ভ্যালু হোয়ার কন্ডিশন, এখানে অপশন আছে দেখবা। সর্বশেষ আমরা ডিলিটটা দেখবো, তারপর আমরা একটা কি বলে ফর্ম ডিজাইন করে আমরা দেখার চেষ্টা করবো ডেটা পাঠানো যায় কিনা। সো ডিলিটটা আসো একটু দেখি। এবার আসো ডিলিট কমান্ডের ক্ষেত্রে হোয়ার ক্লোজটা মাস্ট। আমি যদি এখানে ডিলিটে যাই তাহলে আমাদের এখন হচ্ছে ডিলিট, এরপর লিখতে হবে ফ্রম, এরপর টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এরপরে হচ্ছে তোমার যদি এই অবস্থায় যদি গো দাও তাহলে তোমার ডেটাবেজে যত এই স্টুডেন্ট টেবিলে যত ডেটা আছে বা যত রেকর্ড আছে সব মুছে যাবে। তাহলে হোয়ার ক্লোজ অবশ্যই দিতে হবে। সাপোজ আইডি ইকুয়ালস টু, আমার আইডি নয় এস আইডি ইকুয়ালস টু, আমি সাপোজ বললাম 1। তাহলে দেখো এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, গোতে যাই, একটা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি আসলে এটা ডিলিট করতে চাও কিনা, আমি ওকে দিলাম। এখন দেখবা অবশ্যই তোমার ডেটাবেস থেকে সমস্ত ডেটা রিমুভ হয়ে গেছে, সমস্ত না সরি, এক নাম্বার রেকর্ডের সমস্ত ডেটা আর কি, এক নাম্বার রেকর্ডের সবগুলো ফিল্ড ডিলিট হয়ে গেছে। এবার আসলে আমি একটু এডিটে যাই। আচ্ছা এটা গেল, আসতেছিল না, তাহলে আসলে কন্ট্রোল ভি দেই। এখন যদি আমি এস আইডি ইকুয়ালস টু 1 না দেই, দ্যাট মিনস হোয়ার ক্লোজটা স্কিপ করে যাই, এখন কি হবে? গোতে যাই, তাহলে দেখা যাবে যে এক কমান্ডের মাধ্যমে তোমার ডেটাবেসটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্রাউজে ক্লিক করলাম, কোনো ডেটাবেজের ডেটাই নাই। তাহলে এটাও কিন্তু বুঝতে হবে যে কোনো কারণে যদি হ্যাকার তোমার ডেটাবেজে লগ ইন বা অ্যাক্সেস করতে পারে, সে একটা কমান্ড লিখে তোমার ডেটাবেসটাকে ব্ল্যাঙ্ক করে ফেলতে পারে। এই জন্য সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট, যখন আমরা কোড লিখি তখন সিকিউরিটির বিষয়গুলো আসবে। তাহলে আমার এখন এই টেবিলের মধ্যে কোনো ডেটা নাই, আমি যদি এখন সরাসরি ইনসার্টের মধ্যে ডেটা ইনসার্ট করি, ইচ্ছা করে ইনসার্ট করতেছি কারণ এখানে আইডি নাম্বারটা কত আসে এটা দেখার বিষয়, এক থেকে আর শুরু হবে না। এখানে সাপোজ আমি ধরো একজনের নাম লিখতেছি, সাপোজ ধরো লিখলাম হচ্ছে নাইমুল, naimul@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি ধরো 444, 4টা 4 দিয়েছি, আর ভেরিফিকেশন কোড একটা দিলাম, একটাই থাক। এখানে একটা জিনিস শুধু দেখাবো, সেটা হচ্ছে যে আইডিটা কত আসে, অটো ইনক্রিমেন্ট যেহেতু আছে, দেখো আইডিটা আসছে কিন্তু 5, দ্যাট মিনস আর 1 থেকে আনা পসিবল না এই মুহূর্তে। তাহলে আমি কিন্তু চাই যে আমার যখন ডেভেলপার, আমি যখন সব ডেভেলপ করে যখন পাবলিশ করে দিব, আমি এটা তো আমি ডিবাগ করার পারপাজে চেক করতেছিলাম, টেস্ট করতেছিলাম, আমি দেখতেছিলাম। তো এই কারণে দেখাচ্ছে আমি অ্যাড ডিলিট করছি, আমার আইডি অটো ইনক্রিমেন্ট হওয়ার কারণে চেঞ্জ হয়েছে, এক সময় দেখা যায় 500 হয়ে যেতে পারে। তো আমি চাচ্ছি, হলেও সমস্যা নাই, আমি চাচ্ছি যে 1 থেকে শুরু হোক। তাহলে দেখো আমি এটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, আমি ডিলিটে ক্লিক করি, এখান থেকেও ডিলিট করা যাবে, ডিলিট হয়ে গেল। এখন আমি চাচ্ছি পরবর্তীতে ডেটা ইনসার্ট হলো 1 থেকে শুরু হবে, তাহলে তোমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে টেবিলের উপর একটু অপারেশন চালাবো, অপারেশন যে যাই, এখানে দেখো অটো ইনক্রিমেন্ট 6 হয়ে আছে, আমি এটাকে ম্যানুয়ালি 1 করে দিব, এরপরে গো। এখন যদি নতুন ডেটা ইনসার্ট হয় তাহলে অবশ্যই 1 থেকে শুরু হবে। তো আমি আর নতুন করে ডেটা এখান থেকে ইনসার্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি পিএইচপির মাধ্যমে ডেটাটা ইনসার্ট হোক, তাহলে আমাদের আজকের ক্লাসটা আপাতত শেষ হবে। তাহলে আসো এখন আমরা যদি পিএইচপির মাধ্যমে একটু কাজ করতে চাই। তোমরা কি সোফার বুঝতে পারছো? কারো কোনো কোয়েরি আছে? থাকলে বলো। থ্যাংক ইউ, না স্যার। থ্যাংক ইউ। আমি সি ড্রাইভে যাচ্ছি, জ্যাম্পের ভিতরে যাচ্ছি। নাইমুল, হ্যাঁ প্লিজ নাইমুল।
এসটি স্যার ডক্স, যে ডাটাটা স্যার ডিলিট হয়ে গেছে হ্যাঁ রিট্রিভ করার সুযোগ নাই, ওইটা স্যার ফিরিয়ে আনার সুযোগ নেই। কোনো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসো তোমার, এখন যদি বলি কোনো সুযোগ নেই সেটা তো একটা ইস্যু, তারপরেও ধরো তোমার কোনো কিছু ডিলিট হলে সেটাকে কি বলে উদ্ধার করা যাবে না ব্যাপারটা এমন না, কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, এত সহজ না। তোমার কম্পিউটার হার্ড ডিস্ক ক্রাশ করলে তো ডেটা উদ্ধার করা যায়, যায় না? তো ইউজুয়ালি এটা করা যায় না, এটা মাথায় রাখতে হবে। কারণ তোমার একটা দেখা যাচ্ছে যে প্রজেক্ট ডেভেলপ করছো, এটার জন্য যে টাকা খরচ করছো এটা উদ্ধার করতে গেলে তার চেয়ে 10 গুণ টাকা খরচ হবে, এরকম সিচুয়েশন তৈরি হবে। আচ্ছা, এখন আসো যে আমরা সি ড্রাইভে এসটিডক্স এর ভিতরে, এক্সাম্পের ভিতরে এসটিডক্স এর ভিতরে আসছি। এখানে একটা প্রজেক্ট যদি আমি নেই, সাপোজ এসকিউএল লিখলাম, এসকিউএল, আচ্ছা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে দেই, এসকিউএল উইথ পিএইচপি। এবার আসো এটার ভিতরে জাস্ট একটা ফাইল নিচ্ছি আমি, index ডট পিএইচপি, index ডট পিএইচপি। তো এখন আসো যে আমরা এই প্রজেক্টটাকে যদি ব্র্যাকেটস ওপেন করি, তো আগামী ক্লাসে কিন্তু আমাদের শুরুতেই যেই কাজটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট ক্লাস যেটা আমরা করেছিলাম, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স। প্রথমে একটা পেজ, সিম্পল একটা পেজ ডিজাইন করব, দেন সেটাকে ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স দিয়ে আমরা কাটাকাটি করব। এরপরেই কিন্তু আমাদের এই ফর্ম ডিজাইন, তারপর হচ্ছে এসকিউএল এর সাথে কানেকশন, দ্যাট মিনস ডেটাবেসের সাথে কানেকশন, এই কাজগুলো আসবে। সো তোমরা রিকোয়ার ওয়ান্স, তারপর হচ্ছে তোমার ইনক্লুড ওয়ান্স, এই কাজগুলো ভালো করে দেখবা। কয়েকটা ফাংশন নিয়ে কথা বলেছিলাম, লাইক এমটি, কাউন্ট, এমটিটা অনেক ইউজ হবে, সেটা একটু দেখার চেষ্টা করবা। আর তোমার পিএইচপিতে কীভাবে ডেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ডেটা ইনসার্ট করতে, কীভাবে তোমার অ্যারে নিয়ে কাজ করতে হয়, অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যারেটা কিন্তু লাগবে আগামী ক্লাসে, সো অ্যারেটাও ভালো করে দেখবা, তা না হলে কিন্তু আমরা ভালোভাবে ক্লাস করতে পারবো না বা বুঝবো না। 5104 নতুন জয়েন করেছো, থ্যাংক ইউ। আর হচ্ছে আচ্ছা 20A1 থেকে জয়েন করছো, আচ্ছা তোমাদের ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, তোমাদের ক্লাস 10:45-এ শুরু হবে। আচ্ছা, আমরা এই সেশন যদি চলে যায় তারপর আমরা 20 মিনিটের জন্য পরবর্তী সেশনে আসব। এবার আসলে ইন্ডেক্স পেজে আমি আসি, এখানে শিফট ধরে এক্সক্লামেটরি সাইন দেন ট্যাব দিচ্ছি। আমি খুব দ্রুত একটা ফর্ম ডিজাইন করব, সাপোজ একটা ফর্ম নিচ্ছি, FR স্টুডেন্ট ফর্ম ধরো লিখলাম, স্টুডেন্ট ফর্ম। এখন আসো এই বডির মধ্যে একটা ফর্ম ডিজাইন করব, FORM। তোমাদের সম্ভবত ফর্ম নিয়ে কথা বলেছিলাম, আমি শিওর না, অবশ্যই কোনো ক্লাসে বলার কথা বলছি কি তোমাদের ক্লাসে ফর্ম নিয়ে? HTML এর মধ্যে ফর্ম দেখাইছিলাম না? আচ্ছা, থ্যাংক ইউ। ফর্মের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট, একটি হচ্ছে অ্যাকশন, আরেকটি হচ্ছে মেথড। তখন আমরা বলছিলাম এগুলো পরে আলোচনা করব, তো আজকে একটু হলে দেখাবো এটা। এবার আসো আমরা এই ফর্মটা যদি টেবিলের মাধ্যমে ডিজাইন করি তাহলে সেটা ভালো হবে। প্রথমে আসো টেবিল, তারপরে অ্যারো চিহ্ন, এরপর আসো হচ্ছে টিআর, এরপর আসো টিডি ইন্টু 2, তার মানে একটা রো চাচ্ছি, একটা রোর মধ্যে দুইটা কলাম চাচ্ছি। এবার ট্যাব দাও, আশা করি তৈরি হয়ে যাবে, যেহেতু আমাদের ইমেজ সেট করা আছে এই কারণে এই সুবিধাটা পেলাম। তাহলে প্রথমে আসো নেম, ক্লোন চিহ্ন দিচ্ছি, অবশ্যই এটা তোমরা এর আগে দেখছো। ইনপুট ফিল্ড তৈরি করব, ইনপুট ফিল্ডের ভিতরে কিছু অ্যাট্রিবিউট থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে টাইপ। প্রথমে বলতে হবে টাইপ অবশ্যই নেম টেক্সট হবে, এবং ওই সময় বলেছিলাম যে এখানে নেম নামে একটা ফিল্ড থাকবে, নেমের ভিতরে কিছু একটা লিখতে হবে যেটা পিএইচপি এটা নিয়ে কাজ করবে। তাহলে আমি ধরো নেমের অধীনে যে কোনো কিছু দিতে পারি, সাপোজ ধরো এ দিলাম, কোনো সমস্যা নেই, একটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো, তবে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স হবে, এটা মাথায় রেখো। তো অবশ্যই মিনিংফুল নাম দেওয়াটা ভালো, আমরা নেমের অধীনে নেমই দিচ্ছি, এমন না যে নেম দিতেই হবে, আমি চাইলে ডিফারেন্ট কিছু দিতে পারবো। এবার এই রোটাকে কপি করি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V, কন্ট্রোল-V কয়েকবার নিলাম। এবার আসলে নেমের পরে আমাদের আছে হচ্ছে ইমেল, আমি কিন্তু ওই ডেটাবেজের টেবিলটা চিন্তা করে কিন্তু ফর্মটা বানাচ্ছি। এরপর আছে পাসওয়ার্ড,
এরপর আছে হচ্ছে var কোড। আচ্ছা, var কোডের জন্য তো আমার এখানে দরকার নাই, var কোড আমি নিজে বানাবো, এখানে var কোড ইনপুট দিব না, অটোমেটিক জেনারেট হবে। এরপর আসলে টাইপ হচ্ছে সাবমিট দিব, লাস্টেরটা একটা বাটন তৈরি করতে চাই, যদি না আসে কন্ট্রোল স্পেস বার দাও, সাজেস্ট করবে সাবমিট। নেমে কিছু আপাতত হচ্ছে না, এখানে হবে একটা ভ্যালু। সাবমিট বাটনের নাম যেটা দিবা, সাপোজ ধরো দিচ্ছি সাবমিট বা লগ ইন বা রেজিস্ট্রেশন, যেটাই বলো না কেন, আমি দিচ্ছি লগ ইন হওয়ার কথা না, এখানে সাবমিটই দিই, সাবমিট, কন্ট্রোল এস। এবার আসো পাসওয়ার্ডের টাইপ অবশ্যই চেঞ্জ করতে হবে, কন্ট্রোল স্পেস বার দিলে সাজেশন পাবা। এবং নেম অবশ্যই দুইটা নেম এক হবে না, চেঞ্জ করতে হবে। সাপোজ এটার নাম দিচ্ছি পাস, আমি ইচ্ছাকৃতভাবে পাসওয়ার্ড দিলাম না যাতে কনফিউশন তৈরি না হয় যে আমার একই নাম ইউজ করতে হবে। এখানেও টাইপ হবে ইমেল, টাইপ করতে পারো অথবা সাজেশন আসবে, কন্ট্রোল স্পেস বার দিলে নেম দিচ্ছি ইমেল। সো আমাদের ডিজাইন এতটুকুই। আমি একটু ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের কীরকম আসে। তাহলে ধরো এখানে লোকাল হোস্ট লিখবো। এখন আসো যে আমাদের প্রজেক্টে হচ্ছে এসকিউএল উইথ পিএসপি, দেখো আমাদের ফর্মটা কিন্তু চলে আসছে। তো এই ফর্ম তোমরা ডিজাইন শিখছো এর আগে, তো এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। এখন হচ্ছে আমরা সাবমিট করলে কোথায় যাবে, সাবমিটে ক্লিক করলে উপরের দিকে তাকিয়ে দেখো কোথাও যাচ্ছে না, সব ব্ল্যাঙ্ক। এই ইউআরএল তাকিয়ে দেখো নেম ইকুয়ালস টু ইমেল ইকুয়ালস টু পাস ইকুয়ালস টু, এগুলো কোথেকে আসলো? এই যে এটার ঘরে যেহেতু নেম লিখছিলাম সেই নেমটা এখানে দেখাচ্ছে, মানে এটাকে ধরার জন্য, এই ডাটাকে ধরার জন্য আমরা নেম ফিল্ড ইউজ করছি। এই ইমেলের ইনপুট ফিল্ডকে ডাটা ধরার জন্য ইমেল ইউজ করছি, পাসওয়ার্ডের ডেটা ধরার জন্য আমি পাস ইউজ করছি। তো এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। তোমরা এই যে কোডে যদি যাও যে নেম ইমেল পাস, এটাই কিন্তু দেখাচ্ছে। ডেটাকে সাবমিট করার জন্য আমরা দুইটা মেথড ইউজ করি, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। তো আমি আপাতত পোস্ট মেথড দিচ্ছি, পরে বুঝাবো যে গেটের মধ্যে পার্থক্য কী। তো ডেটাকে সাবমিট করতে গেলে অবশ্যই তোমাকে গেট অথবা পোস্ট যে কোনো একটা মেথডে যেতে হবে। অ্যাকশন বলতে যেটা বোঝানো হয় যে তুমি পিএইচপির কোড কি এই পেজে লিখবা না অন্য কোনো পেজে লিখবা। যদি অন্য কোনো পেজে লিখো তাহলে এখানে তার লিঙ্ক দিতে হবে, আর যদি সেম পেজে লিখো তাহলে লিঙ্ক দিতে হবে না। আমি আরেকটা পেজ বানাচ্ছি, সাপোজ নিউ ফাইল প্রসেস ডট পিএইচপি, আলাদা ফাইলে লিখতে চাচ্ছি। এবার আসো ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি এখানে অ্যাকশনে লিখে দিলাম প্রসেস ডট পিএইচপি। যদি আলাদা ফাইল লিখতে না চাও কোনো সমস্যা নাই, অথবা আজকে চাইলে আমরা সেম পেজে দেখতে পারি, সময় কম লাগবে। আমি প্রসেস ডট পিএইচপি ডিলিট করে দিচ্ছি, এক পেজে দেখো। আচ্ছা, আমি সেম পেজে লিখতে চাচ্ছি। সেম পেজে তুমি যে কোনো জায়গায় লিখতে পারবা পিএইচপি কোড, চাইলে উপরে লিখতে পারবা, চাইলে নিচে লিখতে পারবা। আমি টপে লিখি। একজন সম্ভবত হ্যান্ড রেজ করছো, যদি কোশ্চেন থাকে করে ফেলো। টেবিলে যে করলেন নেমের ইনপুটের টাইপটা কি? নেমের ইনপুট টাইপ টেক্সট, ইমেল ইনপুট টাইপ ইমেল, পাসওয়ার্ডের টাইপ হচ্ছে পাসওয়ার্ড। আর এই ইনপুট ফিল্ডে, দ্যাট মিনস ইনপুটের যে ফিল্ডগুলো আসতেছে আমাদের এই যে বক্স, এখানে যে লিখবো যেটা হচ্ছে টেক্সট, ইমেল, এটা ইমেল না যতক্ষণ পর্যন্ত আমরা @ সাইন না দিব। পাসওয়ার্ড হচ্ছে এই যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে টাইপ। ঠিক আছে বৃষ্টি, ক্লিয়ার? কোশ্চেনটা সম্ভবত বৃষ্টির ছিল নাকি? স্যার আচ্ছা ঠিক আছে, সম্ভবত শুনতে পাচ্ছে না। আচ্ছা, নতুন করে সম্ভবত দুই একজন লিখছো 5014 দেন হচ্ছে 6071 6071, ওকে 6126 6126, ওকে থ্যাংক ইউ। এখন আসো যে আমরা পিএইচপির কোড লিখতে যাচ্ছিলাম, তাহলে পিএইচপির সিনট্যাক্স তোমরা জানো। এইখানে আমাদের প্রথমে দেখব যে সাবমিটে ক্লিক করলে কি হয়। এখানে পোস্ট হচ্ছে একটা সুপার গ্লোবাল অ্যারে, আবারও বলি পোস্ট হচ্ছে একটা সুপার গ্লোবাল অ্যারে। তো যে কোনো অ্যারেকে অ্যাক্সেস করার জন্য আমরা জানি প্রিন্ট আর দিয়ে অ্যাক্সেস করা যায়। আমি প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে $_পোস্ট সেমিকলন এতটুকু দিচ্ছি, দেখবো যে কি হয়। এখানে এই পোস্ট মেথডের মাধ্যমে যে ডেটা পাস হয় সেটাও কিন্তু $_পোস্ট একটা সুপার গ্লোবাল অ্যারে, এই অ্যারেতে আসে। তাহলে এই $_পোস্ট
এই অ্যারেতে, যেহেতু এটা একটা অ্যারে প্রিন্টার জন্য আমরা প্রিন্ট অ্যারে ইউজ করি, জাস্ট বোঝার জন্য এই অ্যারেতে কী আসে সেটা আমরা একটু বুঝবো। তোমাদের যদি এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, তোমাদের এখানে যদি তোমরা পিএইচপিতে যাও, পিএইচপিতে গেলে অবশ্যই গেট ভার্সেস পোস্ট একটা অপশন পাবা সুপার গ্লোবাল অ্যারের মধ্যে। এই যে সুপার গ্লোবালস, পিএইচপি সুপার গ্লোবালস, কয়েকটা সুপার গ্লোবাল অ্যারে আছে, তার মধ্যে আমরা যেটা বলতেছি এই পোস্টের কথা বলতেছি, $_পোস্ট, $_গেট, এই দুইটা ফর্মের মধ্যে আমরা ইউজ করব। তো এগুলো ডকুমেন্টেশন এখান থেকে পড়তে পারবা, আমার কথা শুনো তারপরে দেখলেই পারবা। এবার আসো যে আমরা এখানে এটা লিখলাম, Ctrl+S দিলাম, এবার ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ দিচ্ছি, দেখো উপরে অ্যারে আসছে ব্ল্যাঙ্ক, কারণ অ্যারের মধ্যে কোনো ডেটা নাই। উপরে দেখো নেম ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, ইমেল ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এখন আসো আমি এখানে নেমে যদি কিছু লিখি, লাইক বুলবুল লিখলাম, ধরো বুলবুল CSC@gmail.com, আমার এখানে যেহেতু পূর্বের প্রজেক্ট করেছি এই কারণে এগুলো সাজেস্ট করতেছে, তোমরা টাইপ করবা। পাসওয়ার্ড দিচ্ছি ধরো 111, এবার সাবমিট করব। তাহলে দেখো যখনই সাবমিট করলাম তাহলে দেখা যাচ্ছে যে অ্যারের মধ্যে নেমের মধ্যে বুলবুল আসছে, ইমেলের মধ্যে বুলবুল CSC, পাসওয়ার্ডের মধ্যে 111 আসছে। আমি Ctrl+U দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সোর্স কোডে গেলে দেখো কি আসছে অ্যারেটা। তাহলে এই যে নেম, ইমেল, পাস, এটা কোত্থেকে আসলো কেউ বলতে পারবা? এই যে এটা কোত্থেকে আসছে? তোমাদের পক্ষ থেকে আনসার চাচ্ছি। স্যার এটা অ্যাসোসিয়েটিভ এর যেটা বুঝিয়েছিলেন স্যার, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। স্টোর হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে সে কিভাবে জেনারেট করলো? এটা পেলো কোত্থেকে? নেম পেলো কোত্থেকে? ইমেল পেলো কোত্থেকে? পাস পেলো কোত্থেকে? এটা হচ্ছে আমার কোশ্চেন। স্যার ওই যে আমরা যে ফর্মে যে নেম এই যে গুলো ইউজ করছি, এই যে তার মানে বুঝতে পারছো যে এই যে নেম, ইমেল, পাস, এটাই কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স হয়ে যাচ্ছে। ডেটা ধরার জন্য আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করতে হচ্ছে। এই print_r $_পোস্ট এটার মাধ্যমে দেখতে পেলাম। কেউ যদি পোস্টটা না লিখো তাহলে কিন্তু ডেটা সাবমিট হবে না। আমি রিমুভ করে দিলাম। এবার আসো আমরা যদি সেভ করার পরে ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, কন্টিনিউ, আচ্ছা ব্যাকে যাই, এবার আসো রিফ্রেশ দেই, কোনো ডেটা নাই অ্যারেতে। এবার আসো যদি আমি কোনো কিছু লিখি লাইক বুলবুল, তারপরে এখানে দিলাম পাসওয়ার্ড, সাবমিট, দেখো উপরে দেখাচ্ছে, ডেটাগুলো উপরে দেখাচ্ছে, নেম ইকুয়ালস টু বুলবুল, ইমেল ইকুয়ালস টু bulbul@gmail.com, পাসওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে ডেটা আমার আসেনি, কিন্তু পিএইচপির হাতে ডেটা আসেনি। তাহলে এই ধরনের এরর যদি হয় তাহলে কিন্তু তুমি ভিতরে কাজ করতে পারবে না, ডেটা পাবাই না হাতে। তাহলে তোমাকে এখানে অবশ্যই পোস্ট লিখতে হবে। এই পোস্ট লিখলে আমরা এর মধ্যে ডেটা পাচ্ছিলাম। এটা জাস্ট ডিবাগ করার জন্য আমি দেখালাম। এখন আসো যে আমরা ডেটাগুলো কিভাবে ধরবো। আচ্ছা, আমরা 1 মিনিটের মধ্যে সম্ভবত ডিসকানেক্টেড হয়ে যাবো, আমরা আবার 20 মিনিটের জন্য কানেক্টেড হব। তা আমি এখানে print_r, এটা তোমরা জানো কমান্ডটা, এটার মাধ্যমে একটা অ্যারের প্যাটার্ন বোঝার চেষ্টা করতেছিলাম যে অ্যারেটা কিভাবে ডেটা সে রিসিভ করেছে বা কিভাবে ডেটা স্টোর হয়েছে অ্যারের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। এখন এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ডেটাগুলো নিয়ে কাজ করব। এখন আসো যে আমরা, আচ্ছা বৃষ্টি কোশ্চেনটা করে ফেলো। সরি স্যার, তখন কোশ্চেনটা করতে পারি না নেট প্রবলেমের জন্য। কোশ্চেনটা হচ্ছে স্যার, নেমে যে টাইপটা দিছে এটা টেক্সট দিছে, এটা কি নেম দেওয়া যাবে না? না, টাইপ অন্য হচ্ছে, সবগুলো স্যার আচ্ছা আনসার দিচ্ছি আমি। এখানে টাইপ বলতে তুমি কি টাইপের টেক্সট বা কি টাইপের ইনপুট দিতে চাও। নেমের ঘরে তো অবশ্যই আমরা টেক্সট ইনপুট দিব, তাই না? ইমেল তো ইনপুট দিব না। ইমেলের ঘরে অবশ্যই ইমেল টাইপের ডেটা ইনপুট দিব। পাসওয়ার্ডের ঘরে অবশ্যই পাসওয়ার্ড টাইপের ডেটা ইনপুট দিব। যদি এখানে টাইপ আমি পাসওয়ার্ডের ঘরে টেক্সট বলি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড যখন ইনপুট দিব তখন কিন্তু টেক্সট হিসাবে ইনপুট হবে। দ্যাট মিনস অন্যরা দেখে ফেলবে পাসওয়ার্ড কি তুমি টাইপ করতেছো। ব্যাপারটা ক্লিয়ার? টাইপ হচ্ছে কি টাইপের ডেটা তুমি ইনসার্ট করবা, এটা হচ্ছে টাইপ। আর নেম হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্সে কি যাবে, দ্যাট মিন্স আমার এইটা ধরেই আমার পিএইচপি হাতে ডেটা যাবে। বৃষ্টি কি আনসার পাইছো? আচ্ছা, এখানে সম্ভবত তুমি ডিসকানেক্টেড হয়ে গেছো। ওকে, এখন আসলে আমি এখানে প্রি ট্যাগ ইউজ করছি। প্রি ট্যাগ ইউজ করলে আমাদের ব্রাউজারে যেটা হবে, এই যে এখানে ডেটা যখন আমি ইনপুট দিব, সাপোজ ধরো বুলবুল, আমি একটু ইনপুট দিই, সাবমিট, তাহলে এখানে এইভাবেই দেখতে পাবো, জাস্ট দেখতে ভালোর জন্য। এটা কিন্তু আমাদের মেইন পারপাস না দেখা, এটা কিন্তু জাস্ট ডিবাগ করার পারপাস। আমি আবারও বলি, একটু পরে এগুলো থাকবে না। যখন প্রোগ্রামার কাজ করে তখন ডিবাগ করার জন্য সে অনেক কিছু ডিবাগ করে দেখে। আচ্ছা, এবার আসো আমাদের প্রথম কাজ। এগুলোর পরিবর্তে প্রথম কাজ হচ্ছে, আমি একটু কমেন্ট করে ফেলি, এগুলো আপাতত দরকার নাই, কমেন্ট করে ফেললাম। প্রথম কাজ হচ্ছে এই পেজটার সাথে ডেটাবেসকে লিঙ্ক করাতে হবে। তাহলে ডেটাবেসের লিঙ্ক কিভাবে করাবো সেটা আমাকে জানতে হবে। তাহলে এখন দেখো, ডেটাবেসের লিঙ্ক করানোর জন্য একটা
বিল্ট ইন ফাংশন আছে মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট। দেখো মাই এসকিউএল আন্ডারস্কোর কানেক্ট একটা বিল্ট ইন ফাংশন। এটার ভিতরে 4টা প্যারামিটার তোমাকে দিতে হবে। প্রথমে সিঙ্গেল কোশ্চেনের ভিতরে লিখতেছি লোকাল হোস্ট। কেন লোকাল হোস্ট? কারণ আমরা যে সার্ভারটা ইউজ করতেছি জ্যাম্প বা জ্যাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি সার্ভার, সেই জ্যাম্পের জন্য আমাদের যেটা এটা অফলাইন ভার্সন, ওইখানের মধ্যে লেখা থাকে লোকাল হোস্ট, এখানে আমাদের লোকাল হোস্ট। সো প্রথম হচ্ছে হোস্ট, এরপরে হচ্ছে তোমাকে দিতে হবে ইউজার হচ্ছে রুট, আপাতত রুট, কারণ হচ্ছে আমাদের অফলাইনে এটাই যখন ইনস্টল করি জ্যাম তখন এটাই ফিক্স থাকে। পাসওয়ার্ড আমাদের এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, এবং লাস্টে হচ্ছে ডেটাবেজের নেম। আমাদের ডেটাবেজের নেম কি? মাই ডিবি। তাহলে আমাদের MySQL কানেক্ট এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। এটার ভিতরে 4টা প্যারামিটার। প্রথম হচ্ছে হোস্ট, হোস্টের নেম হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে আপাতত ব্ল্যাঙ্ক, এরপর হচ্ছে ডেটাবেজ নেম। মোশাররফ সম্ভবত হ্যান্ড রেজ করছো, চাইলে কোশ্চেন করে ফেলতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে যে প্যারামিটারগুলো এগুলো বিফোর আফটার হলে প্রবলেম হবে কিন্তু নাকি সিকোয়েন্স ঠিক রাখবো? প্রবলেম হবে না, তবে যখন আমরা MySQL না, এটা প্রবলেম হবে কারণ এটা বিল্ট ইন ফাংশন। এটাতে সাজেস্টই করে। যদি আমাদের এটা ড্রিমওয়েভার হতো বা নেটবিনস হতো তাহলে সাজেস্ট করতো প্রথমে হোস্ট, তারপর হচ্ছে ইউজার, তারপর হচ্ছে তোমার পাসওয়ার্ড, তারপর হচ্ছে তোমার ডেটাবেস। ঠিক আছে, এইভাবে যাওয়া উচিত, কারণ এটা যেহেতু বিল্ট ইন ফাংশন, এটা যেখানে যাবে তার মধ্যে অবশ্যই লোকাল হোস্টে প্রথমে যাবে। তারপর আমি তুমি চেঞ্জ করে দেখতে পারো, আমি এখন পর্যন্ত দেখি নাই চেঞ্জ করে, কারণ আমি এই প্যাটার্নটাই ফলো করছিলাম। আর ব্র্যাকেটস আমি কখনো এই ডেটাবেস নিয়ে কাজ করিনি, ফার্স্ট টাইম কাজ করতেছি। থ্যাংক ইউ। আমি যদি দেখি তাহলে তোমাকে জানাবো। আচ্ছা, তাহলে এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশন কিন্তু আমরা বানাইনি, এটা বিল্ট ইন ফাংশন। তো এখন এই ফাংশন যখন আমরা কল করতেছি অবশ্যই ফাংশন থেকে এটা রিটার্ন আমার কাছে আসবে। তো ফাংশন যদি ভালো না বুঝো তাহলে কিন্তু কোনো প্রজেক্ট নিয়ে তুমি ডিল করতে পারবা না। ইউজার ডিফাইন ফাংশন বলো, বিল্ট ইন ফাংশন বলো, ইউজার ডিফাইন ফাংশনের কথা আমি মেইনলি ইন্ডিকেট করতেছি। তো এই ফাংশন যখন কল করব তার মানে অবশ্যই আমার কাছে কিছু একটা আসবে। আমি রিটার্নটা একটা ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতে পারি। সাপোজ ধরো একটা ভেরিয়েবল নিচ্ছে ডলার, ধরো নিলাম লিঙ্ক, এই নামে একটা ভেরিয়েবল নিলাম। তো যদি এই ফাংশনটা সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে আমার কাছে অবশ্যই কিছু একটা রিটার্ন আসবে, সেটা আমি লিঙ্ক ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। আমি এটা চেক করে দেখতে পারি যে কিছু আসছে কিনা। ইফ ডলার লিঙ্ক, যদি লিঙ্কের মধ্যে কিছু পাই তার মানে এখানে নন জিরো নাম্বার যদি কিছু আসে তাহলে আমাকে বলবে একুতে। আমি জাস্ট টেস্ট করতেছি এটা ডেটাবেসটা, যে ডেটাবেস কানেকশন সাকসেসফুল। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে আমরা সাধারণত নেটবিনস এই কাজগুলো বেশি করি, কারণ অনেক সাজেশন পাওয়া যায় বা প্যাটার্ন খুব ভালো পাওয়া যায়। একো ডেটাবেস কানেকশন ফেইলড। ওকে, আমরা দেখব যে ডেটাবেস কানেক্টেড হয়েছে কি হয়নি, এটা জাস্ট টেস্ট করার জন্য। এবার আসলে আমরা রান করি। দ্যাট মিনস ব্রাউজারে যাচ্ছি, কন্টিনিউ। দেখো সিনট্যাক্স এরর আসছে, আনএক্সপেক্টেড ক্লোজিং ব্র্যাকেট অন লাইন নাম্বার 10। তো একটু দেখি আমাদের কী ধরনের এরর আসছে। 10 নম্বর লাইনে আমাদের এখানে সেমিকোলন দেইনি। এরর আসা ভালো, যদি আমি কোড লিখতে গেলে এরর ফ্রি কোড হয়ে যায়, যেটা তোমাদের জন্য প্রবলেম, কারণ তোমরা যখন কোড করতে যাবা এরর আসবে, তোমরা কারেকশন করতে পারবে না। যত বেশি এরর আসে তত ভালো, লার্নিংটা তত ভালো হয়। এবার আসো রিফ্রেশ দেই, কন্টিনিউ। দেখো ডেটাবেস কানেকশন সাকসেসফুল আসছে। এখন তুমি বুঝবা কীভাবে যে কানেকশনটা সাকসেসফুল দেখাচ্ছে আসলে কি সাকসেসফুল? অবশ্যই ডাটা এন্ট্রি যদি যায় তাহলে সাকসেসফুল। আমি চাইলে এখানে একটু ভুল করে দেখতে পারি। সাপোজ ধরো এই মাইডিবি, এটা আমি ইচ্ছা করে ভুল লিখলাম, মাইডি লিখলাম। এবার দেখি কানেকশন ফেল দেখায় কিনা। ব্রাউজারে যাই, রিফ্রেশ, দেখো ডেটাবেস কানেকশন ফেইলড এবং একটা আননোন ডেটাবেস ওরা বলতেছে, এই যে এরর মেসেজ আসছে, দ্যাট মিনস ওয়ার্নিং আসছে। নাম্বার 1 মাইডিবি ঠিক করে দেই, রুট না দিয়ে RW দিলাম, দেখি এবার কি বলে, কোনো ধরনের এরর মেসেজ আসে কিনা। রিফ্রেশ দিচ্ছে, অবশ্যই তুমি ওখানে সেভ করে আসবা। এবার আসো ডেটাবেস কানেকশন এগেন ফেইলড, রিজন কি? এই দেখো এখানে বলছে ইউজার, এই নামে কোনো ইউজার সে খুঁজে পাচ্ছে না। এবার আসো যে আমরা যদি রুট ঠিক রাখি, লোকাল হোস্টে যদি ভুল করি, কন্ট্রোল S অল্টার ট্যাব, রিফ্রেশ, কন্টিনিউ। অবশ্যই এখানে একটা এরর মেসেজ বা ওয়ার্নিং দিবে। দেখো এখানে কোথাও না কোথাও অবশ্যই বলছে নো সাস হোস্ট ইজ নোন, তাহলে ডেটাবেস কানেকশন ফেইলড। তার মানে আমাদের যদি এটা সাকসেসফুলি না লিখি তাহলে কিন্তু আমাদের ডেটাবেস আমরা কানেক্টেড হতে পারবো না।
আর ডেটাবেজে কানেকশন হতে না পারলে আমি কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না। তাহলে আমি এবার ঠিক করে দিই, সবগুলো ঠিক আছে। এবার রিফ্রেশ দিচ্ছি, আমার ডেটাবেজ কানেকশন সাকসেসফুল, তার মানে আমি এটা টেস্ট করলাম। তো আমি এতটুকু রিমুভ করে দিই। এখন আসলে লিঙ্কে কি আসে যদি তোমরা দেখতে চাও, আমি একটু দেখি প্রিন্টার দিয়ে, জাস্ট ডিবাগ করার জন্য প্রিন্টার দিয়ে দেখি না কি আসছে লিঙ্কের মধ্যে। একটা অবজেক্ট রিটার্ন করে, এই মাইস্কুলে কানেক্ট যদি সাকসেসফুলি এক্সিকিউট করে তাহলে একটা অবজেক্ট রিটার্ন করে। দেখো কি আসে, দেখো অনেক কিছু আসছে। এই যে আমি বলছি মাইস্কুলে অবজেক্ট রিটার্ন করে, এখানে অনেক ইনফরমেশন আসছে। যদি এটা সাকসেসফুলি এক্সিকিউট না করতো তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আসতো না। অবজেক্ট রিটার্ন করে মানে হচ্ছে পিএইচপিতে আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি সাপোর্ট করে, সেটা দেখাতে পারলে অনেক ভালো হতো। আমরা যেই প্রজেক্টটা চিন্তা করছি এই প্রজেক্টটা তিনভাবে করা যাবে। প্রথমে 100% র কোড, দেন হচ্ছে ফাংশন, দেন হচ্ছে ওপি করতে পারলে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। আমরা সম্ভবত একটা ওয়ে দিয়ে দেখাতে পারবো যে টাইম আমাদের আছে। আচ্ছা, তাহলে আমরা ডিবাগ করার জন্য এভাবে দেখতে পারি, আমাদের এটা দেখারও দরকার নাই। তারপরে ডেটাবেজ কানেকশন হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা বলবো ইফ নট এমটি, ব্র্যাকেটের ভিতরে বলবো হচ্ছে $_পোস্ট। এটার মিনিং কি? মিনিং হচ্ছে আমার যে $_পোস্ট সাবমিট করলে $_পোস্টে যে ডেটা আসে সেটা যদি নট এমটি হয় তাহলে আমাকে কাজ করতে দিবে, না হলে কাজ করতে দিবে না। এমটি হলে তার কাজ করার দরকার নাই। আমি এখন রিফ্রেশ দেই, দেখো এই মুহূর্তে কিন্তু কোনো ডেটা নাই। সো এমটি, যখন আমি ডেটা ফিল আপ করবো তখনই আমার সেই ডেটাগুলো নিয়ে কাজ করবে। এটি আমরা বলতেছি এখানে যে যদি $_পোস্ট যদি আমাদের এমটি না হয় তাহলে কি হবে। এবার আমি ডেটাগুলো ধরবো। তাহলে ধরো একটা ভেরিয়েবল নিচ্ছি নেম ইকুয়ালস টু $_পোস্ট, থার্ড ব্র্যাকেটসের ভিতরে বলতে হবে নেম। এটা কেন বললাম কেউ কি বলতে পারবা কিভাবে লিখলাম এটা? আমি এটাকে অন করে দিচ্ছি, উপরে 2 লাইনকে অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। কন্ট্রোল এস। এবার আসো আমি রিফ্রেশ দিই। এই যে নেমের মধ্যে যে বুলবুল আসছে এটাকে আমি আলাদাভাবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করাতে চাই। ইমেলের মধ্যে যে ইমেল আসছে এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করাতে চাই। সাপোজ ধরো আমি এখন যদি এখানে বুলবুল লিখি, এখানে যদি একটা ইমেল দেই, পাসওয়ার্ড যদি দেই, সাবমিট করো, তাহলে কিন্তু আমাদের এগুলো আসলো। এটাকে আমি রিসিভ করাতে চাই। তাহলে এই রিসিভ করানোর জন্য আমি বলতেছি যে নেমের মধ্যে তুমি এই $_পোস্ট অ্যারের নেম ফিল্ডটাকে রাখো। এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, একটা আছে নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। আমি সবগুলো আলাদাভাবে ভেরিয়েবল স্টোর করতে চাচ্ছি। কন্ট্রোল ডি। নেমের পরে হচ্ছে আমাদের প্রোগ্রামিং কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং, যদি তুমি বুঝো, না বুঝো অনেক বোরিং। নেম, ইমেল, পাস। তাহলে এখানে ভেরিয়েবল আমি ইচ্ছা মতো সেট করতে পারি। সাপোজ ধরো ইমেল, এখানে দিচ্ছি পাসওয়ার্ড। এগুলো কিন্তু সব ভেরিয়েবল, তুমি চাইলে এটার নাম এ, এটা বি, এটা সি দিতে পারো, কিন্তু আমি মিল রেখে একই টাইপের ভেরিয়েবল ইউজ করতেছি। যদি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা জয়েন করে থাকো তোমাদের ক্লাস 10:45 বা 10:50 থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের 3টা ডেটা রিসিভ করা ডান। এখন এই ডেটাগুলো আমরা ডেটাবেজের টেবিলের মধ্যে পাঠাবো। আসো দেখি পাঠানো যায় কিনা, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। এখন তোমরা যদি চাও যে আসলে এটার মধ্যে কি আসে দেখতে চাও, তাহলে আমি চাইলে একটু দেখাতে পারি। একো নেম, তারপরে মাঝখানে স্পেস দিচ্ছি, আবার তোমার দিচ্ছি $ইমেল কনকাটিনেশন অপারেটর দিয়ে আবার মাঝখানে একটা স্পেস দিচ্ছি, সেমিকোলন। আমি দুইটা দেখাই, আচ্ছা সবই দেখাই না। $পাসওয়ার্ড। আমি একটু দেখব যে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে কি কি আসছে। আমি চাইলে এইখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, একো, অথবা HR ট্যাগ ইউজ করতে পারি, HR, তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। এবার আসো আমরা রান করি, রিফ্রেশ, কন্টিনিউ। দেখো এটা তো আমাদের অ্যারে, যেটা বোঝার জন্য এই অ্যারের নেম ফিল্ডে যেটা ছিল, দ্যাট মিনস বুলবুল ছিল, সেটা আমরা কিন্তু নেম ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেটা কিন্তু আসছে। এটা কিন্তু আমরা ইমেল ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, সেটা কিন্তু ইমেল ভেরিয়েবলের মধ্যে আসছে। এবং পাসওয়ার্ডটা কিন্তু আমরা পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেটা কিন্তু আসছে। না আসলে কিন্তু এই ডাটাগুলো ডিসপ্লে করাতে পারতো না। তার মানে কিন্তু আমার এই ডেটাগুলো আমি আমার ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের মধ্যে রিসিভ করতে পারছি। নতুন যারা জয়েন করছো মাইক্রোফোন মিউট করে নিবা। ওকে, তাহলে আসো যে আমরা এই ডেটাগুলোকে এখন ডেটাবেজ ইনসার্ট করব। তাহলে আমাদের কাজ শেষ। আমি এই পার্টগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো আর দরকার নেই, আমাদের বোঝানোটা শেষ। এখন ডেটাবেজ আমি ইনসার্ট করব। তাহলে ডেটাবেজ ইনসার্ট করার জন্য তোমাকে অবশ্যই একটা কোয়েরি ফায়ার করতে হবে, দ্যাট মিনস কোয়েরি লিখতে হবে। এই জন্য একটা
ফাংশন তোমাকে লিখতে হবে মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি। আচ্ছা সাজেশন দিচ্ছে না, দেখি একটু। মাই এসকিউএলআই আন্ডারস্কোর, আচ্ছা কোয়েরি আসে নাই। তাহলে এই কোয়েরির ভিতরে আমাদের দুইটা পার্ট থাকে। প্রথমে থাকে হচ্ছে ডেটাবেজের কানেকশনের লিঙ্ক। তাহলে ডেটাবেজের কানেকশনের লিঙ্কটা আমরা এখানে তো সাকসেসফুলি লিঙ্ক করিয়েছি, সো একটা ভেরিয়েবলের মধ্যে যেহেতু আছে, সো আমি এই ভেরিয়েবলটাকে এটার ভিতরে কপি করে দিব প্রথম। এরপরে কমা, আমি চাইলে যদি এটা না লিখি এখানে, তাহলে আমরা এখান থেকে এতটুকু কপি করে আমরা দেখা যাচ্ছে এই প্রথম আর্গুমেন্ট হিসেবে ইউজ করব। এবার আসলে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে যেটা আসবে, এখানে একটা কোয়েরি লিখতে হবে। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক ধরো কোয়েরি, আর এখানে এটা রেসপন্স আমি একটা ভেরিয়েবল মধ্যে টেস্ট করব যে আসছে কিনা। তাহলে এই ফাংশনটা যখন কল করবো, একটা বিল্ট ইন ফাংশন, দুইটা প্যারামিটার বা দুইটা আর্গুমেন্ট পাস হচ্ছে, একটা হচ্ছে লিঙ্ক মানে ডাটাবেজের লিঙ্ক, আর একটা হচ্ছে কোয়েরি এখানে আমি লিখি নাই, লিখবো। এখানে লিখলে বড় হয়ে যাবে, এখানে একটা ভেরিয়েবল রাখছি, আমি কোয়েরিটা আলাদাভাবে লিখতে চাই। কোয়েরিটা লিখলে তোমরা বুঝতে পারবা ডলার কোয়েরি ইকুয়ালস টু, এখন কোয়েরিটা আমরা লিখবো ইনসার্ট ইনটু, টেবিলের নাম হচ্ছে টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে আমাদের স্টুডেন্ট, এবং ব্র্যাকেটের ভিতরে কি হবে তোমরা জানো, এরপরে হবে ভ্যালুস। এই ব্র্যাকেটের ভিতরে এখন কি হবে দেখো, আগেরটার সাথে এখন পার্থক্য কোথায় দাঁড়ায়। সো স্টুডেন্টের এখানে অবশ্যই আমাদের ফিল্ডগুলো হবে, দ্যাট মিনস এস আন্ডারস্কোর নেম, ফিল্ডের টাইটেলগুলো এস আন্ডারস্কোর ইমেল, এস আন্ডারস্কোর পাসওয়ার্ড, এস আন্ডারস্কোর ভারকোড। তো এখানে কোথাও কিন্তু ভারকোড নাই, ভারকোড আমি একটু পরে সেট করতেছি। এবার আসো ভ্যালুস, ভ্যালুসের মধ্যে আমি 4 জোড়া সিঙ্গেল কোটেশন ইউজ করব, 3 4। তাহলে এখন এই প্রথম এখানে আসবে হচ্ছে এই নেম ভেরিয়েবলটা, কন্ট্রোল ভি দিলাম সিলেক্ট করে, কপি করার পরে তারপরে ইমেল কোনটা, এটা কন্ট্রোল সি, এখানে দিচ্ছি কন্ট্রোল ভি, পাসওয়ার্ড কন্ট্রোল সি, এখানে দিচ্ছি হচ্ছে কন্ট্রোল ভি। আর ভার কোডটা আমি আপাতত ফিক্সড দিয়ে দিচ্ছি, পরবর্তী চেঞ্জ করে আমি দেখাবো। এখন আসো যে আমাদের কোডটা একটু ছোট করি, কন্ট্রোল এ, আচ্ছা কন্ট্রোল মাইনাস দিলে আমরা ছোট করলাম। এখানে ভার কোডটা আমি জাস্ট ফিক্সড দিয়ে দিচ্ছি, পরবর্তী আমি চেঞ্জ করে দেখাবো। তাহলে ইনসার্ট ইনটু, লাইন ভেঙে গেছে, ভেঙে যাক, সমস্যা নাই। আমি চাইলে এখানে ভ্যালুসে এন্টার দিতে পারি, অটোমেটিক সে নিয়ে নিবে। এখন যদি আমাদের এই কোয়েরিটা সাকসেসফুলি ফায়ার করে, তাহলে আমাদের এই ফাংশনটা এই কোয়েরিটাই আসলে হচ্ছে যে এখানে লিখতে পারতাম, আমরা না লিখে আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে সেই ভেরিয়েবলটা এখানে দিচ্ছি। লিঙ্ক না লিখে এটা সরাসরি লিখতে পারতাম, না লিখে আমি আলাদা ভেরিয়েবলের মধ্যে রেখে আমি দেখাচ্ছি এখানে লিঙ্কটা দিচ্ছি। এখন আসো যদি আমাদের রেসপন্সের মধ্যে কোনো কিছু আসে, ইফ ডলার রেসপন্স, তাহলে আমরা বলবো ইকো ডেটা ইনসারশন সাকসেসফুল। ধরো এটা লিখলাম, এলস আমরা বলবো ইকো ফেল টু ইনসার্ট ডেটা। কোশ্চেনটা আমি নিচ্ছি, আমরা একটু টেস্ট করে দেখি আগে কাজ করছে কিনা। তাহলে আসো এবার আমরা রান করি, রিফ্রেশ দিচ্ছি, ডেটা ইনসার্শন সাকসেসফুল হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের আগের ডেটাটাই যেটা ইনসার্ট দিয়েছিলাম সেটা হয়েছে। আসলে আমি নতুন করে দেখাই, ধরো দিচ্ছি aliza@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 333, সাবমিট। ডেটা ইনসার্শন সাকসেসফুল হয়েছে কিনা আমরা ডেটাবেজে যাই, ব্রাউজে যাই, দুইটা ডেটা দেখবা, দ্যাট মিন দুইটা রেকর্ড আসবে। দেখো দুইটা রেকর্ড কিন্তু আসছে, বুলবুল এবং আলিজা। এটাই কিন্তু আমাদের টার্গেট। তুমি কিন্তু এইখানে ডেটা এই পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে ইনসার্ট করতে পারবা না, তোমাকে ফ্রন্ট এন্ড থেকে ডেটা পাঠাতে হবে, অটোমেটিক ভিতরে ডেটা ইনসার্ট হবে। একজন ডেভেলপার যেভাবে কোড লিখে রাখবে সেভাবে আসবে, তুমি শুধু পাবা হচ্ছে ফর্মটা। তো এখন কোশ্চেন যাদের আছে তাদের আমরা কোশ্চেন নিতে পারি। ফার্স্ট সেমিস্টারে যারা জয়েন করছো তারা একটু স্টপ থাকবা, তোমাদের সাথে পরে কথা বলতেছি। মাইক্রোফোনগুলো মিউট রাখবা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা। স্যার কাইন্ডলি একটু মানে কোড পেজটা যাবেন। হ্যাঁ অবশ্যই, আমাদের ক্লাস শেষ আজকে, তোমাদের জন্য নেক্সট ক্লাসে কিন্তু আমরা এইভাবে প্রজেক্ট করব, প্লিজ। এখানে যে মানে একটা রেস ভেরিয়েবল জিনিস স্যার, এইটা ছাড়াও তো করা যায়, মানে এইটা নেওয়ার মানে আচ্ছা, এটা কিন্তু আমার এখানে দেখাতে হবে তা না, আমি টেস্ট হিসাবে দেখাচ্ছি, ঠিক আছে?
আমি কিন্তু যখন প্রজেক্ট ডেভেলপ করব আমি কিন্তু আর দেখাবো না ডেটা ইনসার্শন সাকসেসফুল। প্রজেক্ট ডেভেলপ করার সময় আমি ডেটা ইনসার্ট করব, আমার ইনসার্ট হওয়ার পরে একটা ভিউ পেজে নিয়ে যাবে যে ডেটা ইনসার্ট হলো কিনা আমাকে দেখাবে। এটা জাস্ট তুমি ডিবাগ করার পারপাজে আমি তোমাদের দেখাচ্ছি। আমি যেটা না দেখাতাম টেস্ট করলাম যে ডেটা কি যাচ্ছে না। আর এখানে আমি এই মাইএসকিউএল কোয়েরি এটা বিল্ট ইন ফাংশন, দুইটা আর্গুমেন্ট থাকবে, একটা হচ্ছে ডেটাবেজের কানেকশন আর একটা হচ্ছে কোয়েরি। সো ডেটাবেজের কানেকশনের জন্য আমরা আলাদাভাবে কানেকশন যেহেতু রেডি করছি এবং একটা ভেরিয়েবল ধরে রাখছি, সেই ভেরিয়েবলটা এখানে ইউজ করছি। এখানে কোয়েরিটা লিখলে বড় হয়ে যাবে, এই জন্য আলাদাভাবে লিখে আমরা কোয়েরি ভেরিয়েবলটা এখানে এক্সিকিউট করাইছি। এখন আসো রেসপন্স। এখানে আমি চাইলে যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো। সাপোজ ডলার ধরো কিউ দিলাম, কোনো সমস্যা তো নাই। তাহলে আমরা এটার মাধ্যমে টেস্ট করতেছি যে এই কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে কিনা। যদি এক্সিকিউট হয় তাহলে অবশ্যই আমার কাছে রিটার্ন কিছু আসবে, যদি আসে তাহলে আমি সেটা ধরে চেক করতেছিলাম যে যদি সাকসেসফুলি এক্সিকিউট হয় তাহলে তুমি বলো আমাকে যে ডেটা ইনসার্ট হয়েছে, না হলে বলো ফেইল্ড হয়েছে। এখন ধরো কোনো কারণে যদি আমি স্টুডেন্ট টেবিলটার নাম ভুল করি তাহলে দেখো কি হয়। আমি এরর মেসেজটা দেখাতে চাই। সাপোজ ধরো আমি এগেন দিচ্ছি, ধরো শাকিল@gmail.com, পাসওয়ার্ড দিলাম 333। এবার সাবমিটে ক্লিক করে দেখো ফেইল টু ইনসার্ট ডেটা। আমি এই মেসেজটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছিলাম। এবার দেখো শাকিল কিন্তু যায়নি। ব্রাউজে ক্লিক করো, শাকিল কিন্তু ইনসার্ট হয়নি। আর যখন আমরা ডেটা সাকসেসফুলি ইনসার্ট করতেছিলাম, এখানে টি দিলাম, সাকসেসফুল ইনসার্ট করলে আমরা দেখতে চাচ্ছি ডেটা ইনসার্শন সাকসেসফুল। এখন যদি মনে করো না আমি এটা দেখবো না, আমি কিছু দেখাচ্ছি না, ওকে। এবার ডেটা ইনসার্ট করি। সাপোজ ধরো দিলাম হচ্ছে সামিহা, তারপরে দিলাম হচ্ছে 444। ডেটা ইনসার্ট হয়েছে কিন্তু আমার এখানে কোনো মেসেজ নাই। আমি কিন্তু ডেটাবেজে গেলে দেখতে পারবো যে ডেটা ইনসার্ট হয়েছে, সামিহা দেখবো ইনসার্ট হয়েছে। এবার বলো কোশ্চেনটা কি? স্যার আমার কোশ্চেনটা ছিল যে মানে প্রিন্ট করা না, মানে আমার কথা এই যে এখানে কিউ ভেরিয়েবলটা সেটা কি মানে প্রত্যেকটা কোয়েরির পরে পরে এটা নিতে হবে? এই যে আমি নিলাম না, মনে করো কোনো সমস্যা তো নাই, নিলাম না। না না মানে না নিলে স্যার এই লাইনটার কোনো দরকার আছে? এই এটা আচ্ছা আচ্ছা, এটা ছাড়া তো তোমার ডেটাই যাবে না। মানে যদি তোমার কোনো কোয়েরি করতে হয় অবশ্যই তোমাকে মাইস্কুলের কোয়েরি এই ফাংশন তোমাকে কল করতেই হবে। এই ফাংশন কল ছাড়া কোনো ডেটা ইনসার্ট হবে না। দ্যাট মিন্স তুমি মনে করতেছো যে এটা লিখলে মনে আমার ডেটা ইনসার্ট হয়ে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তাহলে ধরো এটা আমি কাট করে দিই, কন্ট্রোল এস। এবার গিয়ে দেখো কোনোভাবে ডেটা ইনসার্ট করা যাবে না। রিফ্রেশ, কন্টিনিউ, কিছু বোঝা যাচ্ছে না যদিও। আমি নতুন ডেটা ইনসার্ট দিই। সাপোজ ধরো দিলাম হচ্ছে আরিফ @gmail.com, পাসওয়ার্ড সামথিং। সাবমিট করো। কিছু মনে হবে না এখানে কিছু হয়েছে কিনা। আমি লোকাল হোস্টে যাই, দেখো কোনো ডেটা কিন্তু ইনসার্ট হয়নি, হয়েছে? তাহলে আমাদের কোয়েরি করার জন্য অবশ্যই মাইস্কুলে আন্ডারস্কোর কোয়েরি এটা লিখতেই হবে। এখন তুমি যেটা পারবা সেটা হচ্ছে যে এখানে যেটা লিখছো এটার পরিবর্তে, এই লিঙ্কের পরিবর্তে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আচ্ছা ওখানে থাক, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে আমি লিঙ্কের পরিবর্তে এই পুরোটা লিখবো, নাম্বার 1। তাহলে আমাদের প্রথম পার্ট আসলো যে মাইস্কুলার কানেক্ট, এটা লিখলাম। এবার কোয়েরির পরিবর্তে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দ্যাট মিনস সেমিকোলনের আগ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে এই কোয়েরির পরিবর্তে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আসো যদি আমি এটাকে কমেন্ট করে ফেলি এবং এটাকে কমেন্ট করে ফেলি, তার মানে কিন্তু এখন এই লাইনগুলো নাই। তাহলে সরাসরি এই লাইনটা হতো। তোমার কাছে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে না? এখন কাজ কিন্তু করবে। কন্ট্রোল এস দিলাম। এবার যদি আমি এখানে যাই, কোড লিখতেছি, ধরো লিখলাম হচ্ছে নিয়াজ @gmail.com, পাসওয়ার্ড সামথিং। এবার রান করি। ডেটা সম্ভবত ইনসার্ট হয়েছে, আমরা একটু ব্রাউজে গিয়ে দেখি। দেখো ডেটা কিন্তু ইনসার্ট হয়েছে না? তাহলে আমরা কোডকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখাচ্ছি এখানে সরাসরি না লিখে দুইটা ভেরিয়েবল ইউজ করছিলাম মাইস্কুলের কোয়েরি ফাংশনের ভিতরে। সেই ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলো আগেই রেখে দিয়েছি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। তাহলে মাইস্কুলার কোয়েরি এর ভিতরে দুইটা আর্গুমেন্ট তোমাকে পাস করতে হবে, একটা হচ্ছে ডেটাবেজের কানেকশন আর একটা হচ্ছে কোয়েরি। এখন এই যে কোয়েরি লিখছি, কোয়েরি না লিখে তুমি অন্য কিছু লিখো, সাপোজ সিম্পলি কিউ লিখো, এখানে কিউ দাও, এখানে এল লিখো, সমস্যা নাই, তাহলে এখানে এল দাও, তাহলেও কাজ করবে। তাহলে মেইন কথা হচ্ছে মাইস্কুলার কোয়েরি এটা একটা বিল্ট ইন ফাংশন, এর ভিতরে দুইটা আর্গুমেন্ট থাকবে, একটা হচ্ছে ডেটাবেজের কানেকশনের লিঙ্ক, এরপর হচ্ছে কোয়েরির লিঙ্ক। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে কিন্তু আমরা
প্রজেক্ট ডেভেলপ করার জন্য এইভাবেই কাজ করব। তো তোমরা অবশ্যই ফাংশন কিভাবে কাজ করে এটা যদি না বোঝো তাহলে কিন্তু ক্লাস করে মজা পাবা না। তো তোমরা এই জন্য যেটা করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমার ওপিসি প্লাস প্লাস যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের অধীনে তোমার ফাংশন নিয়ে বেশ কয়েকটা লেকচার আছে। এটা যদি একটু দেখো তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও না কেন ফাংশনের উপরে কোনো ধরনের ডাউট থাকবে না আশা করি। আমি এই সেমিস্টারে এই ক্লাসগুলো রেকর্ড করেছিলাম, এই প্লে লিস্টে যাও। কারণ অলমোস্ট আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে 80 to 90% স্টুডেন্ট সিএসসি শেষ করার পরেও ফাংশন বোঝে না। আর ফাংশন যারা বুঝবে না তাদের পক্ষে প্রজেক্ট ডিল করা ডিফিকাল্ট। দেখো এই যে ইউজার ডিফাইন ফাংশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা আছে। তো তোমরা পার্ট 1 পার্ট 2 দেখলেই হচ্ছে। ইউজার ডিফাইন ফাংশনস পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা দেখলেই ফাংশনের কাজগুলো তোমরা বুঝতে পারবে একটা ফাংশন কিভাবে কাজ করে। তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। যদি তোমাদের থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আসসালামু আলাইকুম।